আসসালামু আলাইকুম। তো কি অবস্থা তোমাদের? এসএসসি 26 ব্যাচ। তো তোমরা জানোই আমাদের কোর্স চলতেছে, এই ক্লাসে না বললাম। তো আমাদের আজকের পড়াশোনা হচ্ছে আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। তো এই চ্যাপ্টারটা ফার্স্ট পেপারের একদম শেষের চ্যাপ্টার, বাট খুবই সহজ একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমার অনেক এইচএসসি লাইফে আমার অনেক পছন্দের ছিল, এটা থেকে আমি আনসারও করছিলাম এই জন্য। ঠিক আছে, আমাদের সময় একটা বড় সৃজনশীল আসছে, তারপর আমি এটা আনসার করছিলাম। ঠিক আছে, তো চলো শুরু করি আমরা। এই চ্যাপ্টারের ম্যাথগুলো কেমন টপিক এখানে লেখা আছে, যে ম্যাথগুলো একটু হয়তো বা বড় হইতে পারে, কিছু কিছু প্রশ্ন দেখবা, কিছু কিছু প্রশ্ন একটু বড়, কিন্তু ম্যাথগুলো কিন্তু অনেক সহজ, তাই না? তো এখানে আমাদের কি কি পড়তে হবে? এই জায়গায় আমাদের জানতে হবে আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ইকুয়ালস টু এনআরটি। পিভি ইকুয়ালস টু এনআরটি অনেক কঠিন সূত্র না? আচ্ছা, তারপর গ্যাসের গতিশক্তি। গ্যাসের গতিশক্তি কেমনে বের করে? এই কে ইকুয়ালস টু এনআরটি, এটা জানতে হবে। এরপর আর কি আছে? বয়েল চার্লস ও সমন্বয় সূত্র। বয়েল চার্লস ও সমন্বয় সূত্র এটা লিখে দিলাম না, এটা তোমাদের আশা করি পড়া আছে। আমাদের যখন সৃজনশীল আসবে আমরা সব আবার আলোচনা করবই, তাই না? সিআরএমএস বেক খুবই খুবই ইম্পর্টেন্ট এটা। আর সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে শিশিরাঙ্ক আপেক্ষিক আর্দ্রতা। এই দুইটা যদি তুমি পড়ে যাও, আশা করা যায় একটা সৃজনশীল তোমার কমন চলে আসবে। বাট কখনো যদি না আসে তখন এগুলা থেকে আসে, ঠিক আছে? আর বেশিরভাগ সময় দেখা যায় এখান থেকেই এখান চ্যাপ্টারে সৃজনশীলগুলো চলে আসে। তো চলো আমরা শুরু করে দিই, দেখা যাক প্রথমে কি সৃজনশীল আছে। প্রথমে আছে যশোর বোর্ড 2019। তোমাদের কাছে মনে হইতে পারে এটা তো অনেক পুরাতন একটা সৃজনশীল, বাট এটা আমার কাছে মনে হয়েছে যে তোমাদের করানোর মতো। ঠিক আছে, রিসেন্ট টাইমে যেগুলো আসছে বেশিরভাগই সহজ, তাও অ্যাড করা আছে। লবণাক্ত কোনো হ্রদের তলদেশ থেকে পানি উপরিতলে আসায় একটি বুদবুদের ব্যাস 3 গুণ হয়। ব্যাস 3 গুণ হয়। হ্রদের পানির সর্বত্র তাপমাত্রা সমান এবং লবণাক্ত পানির ঘনত্বটা দেওয়া আছে, আর পৃষ্ঠে বায়ুর চাপ দেওয়া আছে। হ্রদের গভীরতা কত? গ নাম্বার প্রশ্ন হচ্ছে হ্রদের গভীরতা কত। তো একটু ঠান্ডা মাথায় ভালো করে দেখো, আমি কনসেপ্টটা একটু আলোচনা করি, অনেকের হয়তো প্রবলেম থাকতে পারে। এইটা হচ্ছে আমার সেই হ্রদ, ঠিক আছে? এইটা সেই হ্রদ। এই হ্রদের এইটা হচ্ছে একদম নিচের স্তর। তো এখন যে কাজটা হয়েছে, এখানে একটা বুদবুদ ছিল, এখানে একটা এরকম বুদবুদ ছিল, এটাকে আমি ছেড়ে দিছি। বুদবুদ যদি তৈরি হয়, যারা পুকুরে নামছো তোমরা এটা ভালো ফিল করতে পারবা, যারা পুকুরে গোসল করছে। আমি ছোটবেলায় প্রচুর করছি, তো পুকুরে প্রতিদিন গোসল করতাম। তো যখন হচ্ছে কাদায় পা দেওয়া হয় তখন দেখবো ওখান থেকে বুদবুদ বের হয়ে আসতো। তো এইখানে যদি একটা বুদবুদ ক্রিয়েট হয়, বুদবুদ তৈরি হয়, এইটা এই সারফেসে আস্তে আস্তে উপরিতলে আস্তে আস্তে দেখা যাবে এটা বড় হয়ে যায়। কেন বড় হয় বলতো? এইখানে ছোট ছিল, এখানে বড় হয়ে গেছে, তার মানে কি হয়েছে? আয়তন এখানে যা ছিল তার থেকে আয়তন বৃদ্ধি পাইছে। তো আয়তন যদি বৃদ্ধি পায় কি হবে? চাপের পরিমাণ কমে যাবে। মনে আছে কার সূত্র? বয়েলের সূত্রতে আমরা পড়ছিলাম যে যখন আয়তন বৃদ্ধি পাবে কখন? যদি আমাদের চাপের পরিমাণটা কমে যায়। কোন অবস্থায়? তাপমাত্রা ফিক্স থাকলে। বয়েলের সূত্র বলা হয়েছিল না যে স্থির তাপমাত্রায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা কি হচ্ছে এখানে একটু বোঝার ট্রাই করি। তো বুদবুদটা যখন এই জায়গায় আসে তখন আমি ধরে নিলাম এটার চাপ P1, আয়তন V1। আর উপরে যখন গেছে তখন এটার চাপ হচ্ছে P2, আয়তন হচ্ছে V2। এখন দেখো এই অবস্থায় যখন সে ছিল, এখানে যখন সে ছিল তখন এটার উপরে চাপের পরিমাণটা কত একটু লক্ষ্য করে দেখো তো। এটা এই জায়গাতে আছে। তো আমরা কার মধ্যে আছি? বায়ুমণ্ডলে আছি না? তার মানে কি বাতাসের একটা চাপ আছে আমাদের উপরে। তাহলে এই যে পানির উপরে কি একটা বাতাসের একটা চাপ আছে না? এই বাতাসের চাপের পরিমাণটা কত? এখানে বলাই আছে 10⁵ প্যাসকেল। দেখো বলা আছে না ওদের পৃষ্ঠে বায়ুমণ্ডল চাপ, এই পৃষ্ঠে বাতাস কত চাপ দিচ্ছে? 10⁵। তো এইটার নাম আমি দিলাম হচ্ছে পিএ। বাতাস আমাদের এতটুকু চাপ দিচ্ছে, ঠিক আছে? তাহলে এইটার উপরে বাতাসের একটা চাপ পড়তিছে, বাতাসের একটা চাপ পড়তিছে, প্লাস আরো একটা চাপ আছে। তোমাদের যদি, তোমরা কি শর্ট সিলেবাস এসএসসি? আমি ভুলে যাই বারবার। না, তোমরা সম্ভবত শর্ট সিলেবাস না। তাইলে তোমাদের এটা জানা উচিত যে তোমাদের ক্লাস 9-10-এ একটা কথা ছিল, পানির ভেতরে যদি তুমি যাও তাহলে পানির একটা চাপ আসে, পানির একটা চাপ আসে। কতটুকু চাপ? এইটা যদি হাইট যদি হয় এইচ, এই হাইট যদি হয় এইচ, তাহলে চাপটা কত? এইচ, যে পানিতে আসছে সেই পানির ঘনত্ব এইচ রো জি। মনে আছে? তাহলে এই জায়গায় চাপের মান আমি পাইলাম। আর এইখানে যখন সে গেছে তখন বলতো তখন চাপের পরিমাণ কত?
এখানে কি আর পানি আছে? পানির চাপটা আছে, সে তো পানির উপরে চলে আসছে, আর পানির চাপ নাই, শুধুমাত্র চাপ কতটুকু আছে? P2 শুধুমাত্র আছে এই বাতাসের চাপ। বোঝা গেছে? তাহলে দুই জায়গাতে আমরা চাপের পরিমাণটা বের করে নিলাম। এখন যেহেতু এই ঘটনাটা ঘটতেছে স্থির তাপমাত্রায়, তাহলে বয়লের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, আমরা যদি বয়লের সূত্রে অ্যাপ্লাই করি কেমন হবে দেখো তো। বয়লের সূত্র মতে বয়লের সূত্র অনুসারে বয়লের সূত্র অনুসারে কি হয়? P1 V1 equals to P2 V2, তাই না? P1 V1 equals to P2 V2। এখান থেকে আমি কি বের করতে যাচ্ছি? এইখান থেকে আমার বের করতে বলছে কি দেখো, এই হ্রদের গভীরতাটা কত। তো গভীরতা আমি কই পাবো? এই পুরা দেখো তো চিত্রের মধ্যে কোথায় গভীরতা আছে? এই P1 এর ভেতরে এই যে এইচটা আছে এটা আমার বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখন এটা তুমি যদি বের করতে চাও, P1টাকে আমি এই পাশে রাখলাম, P1 এর জায়গায় লিখবো কি PA প্লাস H রো জি, আর এটা P2 এখানে থাকুক, ইন্টু এই V1টা এই পাশে গেলে কি হয়ে যাবে বলো তো? V1টা এই পাশে গেলে হয়ে যাবে V2, এটাকে এই পাশে গেলে V2 বাই V1 হয়ে যাবে না? এখন ছোট্ট একটা জিনিস দেখতে হবে, সেটা কি? বলছে যে ব্যাস 3 গুণ হয়ে যায়। কি হয়ে যায়? ব্যাস 3 গুণ হয়ে যায়। তো ব্যাস 3 গুণ হলে কি হবে বলো তো? তোমাদের আমি একটু দেখাই। যখন সেই জায়গায় ছিল তখন তার আয়তন কত? V1। এটা কি বুদবুদ না? বুদবুদ কার মতো? গোলকের মতো। আয়তন কত? 4/3 পাই r কিউব। বুঝা গেছে? এইটা হচ্ছে r1 কিউব। আর পরে যখন সে উপরে গেছে তখন হচ্ছে V2 4/3 পাই r2 কিউব। এখন তুমি যদি অনুপাত বের করো কি আসবে বলো তো? এইখান থেকে যদি V2 বাই V1 করো, V2 বাই V1 করো, তাহলে দেখো আসবে 4/3 পাই 4/3 পাই, এই অংশ কেটে দিয়ে জাস্ট থাকবে কি r2 কিউব বাই r1 কিউব। এটাকে তুমি কি লিখতে পারবা বলো তো? এটাকে কি লিখতে পারবা? r2 বাই r1 পুরাটার উপরে কিউব, r2 বাই r1 পুরাটার উপরে কিউব। এখন আমি যদি আরেকটা জিনিস লিখি এখানে, যে d2 বাই d1 পুরাটার উপরে কিউব, এটাকে আমি লিখতে পারবো নাকি আমাকে একটু জানাবা। এটাকে আমি লিখতে পারবো? অনেকেই হয়তো এটা কনফিউজড হয়ে গেছো যে ব্যাসার্ধের উপরে কিউব আবার ব্যাসের উপরেও কিউব হয়ে গেল কেমনে? দেখো এই পাশেও যদি আমি 2 দ্বারা একটা গুণ করি, নিচে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে উপরে 2r2 হয়, সেটাকে আমি কি d2 লিখতে পারি না? নিচেও তো আমি 2 দ্বারা গুণ করছি, এটাকেও কি d1 লিখতে পারি না? তো তোমাদের এটা সারা জীবন মনে রাখবা, শুধু এইখানে না, ধর অনেক চ্যাপ্টারে লাগবে ফিজিক্স প্লাস কেমিস্ট্রিতে, যে ব্যাসার্ধের অনুপাত আর ব্যাসের অনুপাত দুটো একই কথা। ব্যাসার্ধের অনুপাত আর ব্যাসের অনুপাত দুইটা একই কথা। তাহলে সেইখান থেকে আমরা যদি এই জায়গায় আসি, তাহলে V2 বাই V1 ইকুয়ালস টু কি লিখতে পারবো? d2 বাই d1 কিউব। তো এটা এখানে বসাও, যে এটা এখানে থাকলো এইভাবেই, যে PA প্লাস H রো জি, আর P2টা কত? P2টা হচ্ছে PA, তাই না? PA। V2 বাই V1 কে কি লিখতে পারবো? d2 বাই d1 এই পুরাটার উপরে কিউব। কেমনে লিখছে বোঝা গেছে? আমি এই পাশে দেখাইছি, তোমরা যখন খাতায় লিখবা এটা তো করবা, পাশে এই জিনিসটা দেখাবা, তাহলে দেখতে সুন্দর লাগবে। তাহলে এখন তুমি নিয়ে যাও H রো জি এখানে থাকুক, PA ইন্টু d2 বাই d1 আয়তন, সরি ব্যাস কত গুণ হয়? ব্যাস 3 গুণ না? তাহলে d2 বাই d1 কত লিখতে পারবো? এটা একবার এখন পারা উচিত। এটা কি 3 এর উপরে কিউ হবে না? কেমনে করলাম বলো তো? কারণ d1 যদি হয় d, d2 হচ্ছে তার 3 গুণ 3d, তাহলে dd কেটে দিয়ে দাস থাকবে কত? 3। P1 টাই পাশে গেলে কি হয়ে যায় দেখো, সরি PA এরকম হয়ে যায়। তাহলে এখান থেকে থাকে কত? এখান থেকে থাকে কত? 3 কিউব করলে হয় 27 PA মাইনাস PA, তাহলে হয়ে যায় এখানে 26 PA। তাহলে এটা ইকুয়ালস টু কত আসলো? আমি একটু পরে লিখি, যে আমার আসলো কত? H রো জি ইকুয়ালস টু আসলো 26 PA। ঠিক আছে? এখান থেকে আমার মান বের করতে হবে কি? H এর মান বের করতে হবে 26 PA নিচে রো জি, মান বসাও 26 PA, এটার মান দেওয়া ছিল 10 টু দি পাওয়ার 5। আর এই জায়গায় রো এর মান যদি কেউ 1000 বসাও, তার কিন্তু খবর আছে। রো এর মান 1000 বসানো যাবে না। কেন যাবে না? কারণ তোমার বলেই দিছে এটা একটা সমুদ্রের পানি যার ঘনত্ব 1020, সরি সমুদ্র লবণাক্ত পানি, সমুদ্রের পানি বলে ফেলছি।
আর জি হচ্ছে 9.8। তাহলে এইচ কত? 26 ইন্টু 10⁵ 5, 1020 ইন্টু 9.8, 260.104 এত মিটার। 26 হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে। তো এইটা হচ্ছে আমাদের গ নাম্বারের আনসার। ক্লিয়ার হয়েছে? এই কনসেপ্টটা তোমার ভালো করে ক্লিয়ার রাখা উচিত, কারণ এইটা থেকে তোমরা দেখবা অনেক ম্যাথ আছে, টেস্ট পেপার যখন সলভ করতে যাবে এটা অনেক ম্যাথ আছে। তো এইটা ক্লিয়ার হইলে আশা করি বাকিগুলাও কোনো প্রবলেম হবে না। তো এখন এখান থেকে ব্যতিক্রম কি আসতে পারে, যে এই তাপমাত্রাটা যদি বলে যে তাপমাত্রা সমান না, তাপমাত্রা যদি চেঞ্জ হয় তাহলে তোমার শুধু কি করতে হবে, সমন্বয় সূত্র ইউজ করতে হবে। বয়েলের পরিবর্তে তখন সমন্বয় সূত্র ইউজ করতে হবে। কি করতে হবে? P1 V1 বাই T1 ইকুয়ালস টু P2 V2 বাই T2। ক্যালকুলেশন সেম টাইপেরই হবে, ঠিক আছে, জাস্ট টিটা অ্যাড হবে। ক্লিয়ার হয়েছে? আশা করি বুঝতে পারছো তোমরা। চলো দেখি সামনে আর কি আছে। ঘ নাম্বার প্রশ্নটা কি ছিল? উদ্দীপকের রডটি মিঠা পানির হলে হ্রদের গভীরতার তারতম্য হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণের মাধ্যমে ব্যাখ্যা করো। জাস্ট কি বলছে, যে উদ্দীপকের যে এই হ্রদটা আছে, লবণাক্ত পানির ঘনত্ব কি বলছিল? 1020। এখন যদি ঘনত্বটা 1000 হইতো, মিঠা পানি মানে কি, মিঠা পানি হওয়া মানে হচ্ছে ঘনত্বটা যদি 1000 হইতো তাহলে কি হইতো? তাহলে বলো, ম্যাথ কি পুরা সেম হইতো না? এই ঘ নাম্বার যে ম্যাথটা, এই ঘ নাম্বার যে ম্যাথ পুরা আগের মতোই গ নাম্বারের মতোই হতো। গ থেকে এই যে এইটুকু হইতো, এই পর্যন্ত সেম হইতো, যে H ইকুয়ালস টু 26 PA বাই ρg। আমি লিখলাম না, বাট তোমাদের তো এইভাবে লিখতে হবে। গ থেকে পাই এটা লিখলে তো হবে না, তোমাদের পুরাটা আবার করে দেখাইতে হবে, ঠিক আছে? জাস্ট এই রোড জায়গায় কি লিখবা তুমি, এটা 10⁵ লিখবা, এখানে লিখবা 1000, এটা হচ্ছে 9.8। তাহলে 1000 দিলে কত আসে? 26 ইন্টু 10⁵, নিচে 1000 ইন্টু 9.8, 265.306 এত মিটার। ঠিক আছে, এইটাই হচ্ছে আনসার। আশা করি ঠিক আছে। এটা কোন চ্যাপ্টার? আধুনিক পদার্থবিজ্ঞান, তাই না? আশা করি ঠিক আছে। তারপরেও আমি সলিউশন দেখি, কারণ তোমাদের তো ভুল শেখানো যাবে না, ঠিক আছে? তোমরা হয়তো দেখছো, আমি ওই জন্য সলিউশন বারবার আনসার দেখে তোমাদের মিলাই দিই, যাতে ভুল না হয়। কারণ আমার ভুল হইলে তো কিছু যায় আসে না, বাট তোমার তো ভুল শেখা যাবে না, তাই না? কই গেল? এখানে কি ভুল লিখছে? আমার যতদূর মনে হচ্ছে যশোর বোর্ড 2019 না, এখানে ভুল লিখছে। কি বলবো, এখানে মেবি ভুল লিখছে। তো রাজশাহী বোর্ড 2025 কি করছে? এটা এটা কি করে ফেলছে? আল্লাহ, এইগুলা ভুল কেউ করে? রাজশাহী বোর্ড 2025, আগেরটাও তাই, তাই তো বলি 2019-এর কোশ্চেন এটা। দেখো এখনই কি হয়ে যাইতো, তোমরা তো খুঁজে পাইতে না এই ম্যাটটা। যাই হোক, চলো এরপর ময়মনসিংহ 25। এখন তো আমার ভয় লাগতেছে, চেক করে করে ব্যাথ করতে হবে মনে হচ্ছে, কারণ হুটকাট যদি ভুল হয়ে যায় না। ঠিক আছে, এটা আচ্ছা দেখো, এটাতে কি বলছে, পরীক্ষাগারে একটি ঘর্ষণ মুক্ত পিস্টনযুক্ত সিলিন্ডারে দুই বায়ুমণ্ডলীয় চাপ মানে কি বোঝা বলো তো? এই বায়ুমণ্ডলীয় চাপের ইংরেজি বললে তুমি বুঝতে পারবা, বাংলাটাই অনেকের প্রবলেম। অ্যাটমসফেরিক প্রেসার, ঠিক আছে? 2 ATM, এটা মানে মিন করে হচ্ছে 2 ATM। এখন আশা করি ক্লিয়ার হয়েছে। এই 2 ATM এখান থেকে তুমি প্যাসকেলে কিভাবে যাবা? তুমি তো ATM নিয়ে এখানে কাজ করতে পারবা না। ফিজিক্সে তোমাদের আমি কি বলছি, শুরুর চ্যাপ্টারে ভেক্টর পড়ানোর সময় বলছি যে যত কিছু আছে তোমরা কি করবা, সবকিছু এসআই এককে না কাজ করবা। তো 1 ATM ইকুয়ালস টু, আমি তোমাদের লিখে দেই আগেই, যখন লাগে লাগুক, বাট আগেই তোমাদের লিখে দেই। অনেকের মুখস্থ আছে হয়তো, অবশ্যই এটা মুখস্থ রাখবা, 101325 এত প্যাসকেল।
এটা মুখস্থ রাখবা, ঠিক আছে? আচ্ছা, 2 atm চাপে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 5 মোল হাইড্রোজেন গ্যাস রাখা আছে। তাপ প্রয়োগ করে গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ না 3 গুণ? এই দেখো এখানেও ভুল করছে, দ্বিগুণ করা হলো। একজন শিক্ষার্থী মন্তব্য করলো এতে গ্যাসটির মোট শক্তি দ্বিগুণ হবে। হ্যাঁ, এইটুকু অন্তত ঠিক লিখছে। গ্যাসটির প্রাথমিক আয়তন নির্ণয় করো। এটার গ নাম্বারে বলছে গ্যাসটির প্রাথমিক আয়তন নির্ণয় করো। তো তুমি একটু দেখো কি কি লেখা আছে, তাহলে গ নাম্বারে আমরা আগে লিখি কি কি দেওয়া আছে। দেখো 2 atm চাপটা দেওয়া আছে, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া আছে, 5 মোল দেওয়া আছে। এখন তুমি একটু মনে করে দেখো তো যে তোমার পি দেওয়া আছে, এখানে টি দেওয়া আছে, এন দেওয়া আছে, তোমার বের করতে হবে কি সবকিছু দেওয়া। এখন তুমি জাস্ট যদি এই ফর্মুলা ইউজ করো আদর্শ গ্যাসের সমীকরণ, তাইলেই তুমি পেয়ে যাবা ভি। কিন্তু প্রবলেম কি ছিল? প্রবলেম ছিল হচ্ছে এনআরটি বাই পি। এই চাপটাকে আমাদের চেঞ্জ করে নেওয়া লাগতো, সেটা আমরা করে নিব এখন, ঠিক আছে? তো এন কত? 5 মোল বসাও। আর এর মান এটা দেওয়া ছিল, যদি দেওয়া না থাকে তোমাদের কি করতে হবে? এটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, তোমাদের বারবার বলছি আমি। 8.31। টি কত? টি হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিলে কি হবে? 303 কেলভিন। 273 যোগ করে দেখো কত হবে? 303 কেলভিন। এখানে আসবে 303 কেলভিন। নিচে চাপ 2 atm, 2 atm মানে 2 ইন্টু 1 atm মানে কত? 101325। দেখো কত আসে আয়তন? 5 ইন্টু 8.31 ইন্টু 303। আচ্ছা, এটা আসতেছে 0.0621। এটা কিন্তু একক মিটার কিউব, ঠিক আছে? এটা হচ্ছে মিটার কিউব। আনসার আশা করি ঠিক আছে। হ্যাঁ, 0.0621 মিটার কিউব। এটা হচ্ছে গ এর আনসার, ঠিক আছে? জাস্ট এতটুকুই ছিল, খুব ছোট্ট একটা ম্যাথ। তোমাদের আগেই বলছি এই চ্যাপ্টার থেকে কোশ্চেনগুলো অনেক সহজ আসছে পরীক্ষাগারে একটি। আচ্ছা, ওইটাই জাস্ট ঘ নাম্বারে বলছে শিক্ষার্থীর মন্তব্য সঠিক ছিল নাকি। তো শিক্ষার্থী কি বলছে যে আয়তন যদি আমি দ্বিগুণ করি, গ্যাসের চাপ ও আয়তন দ্বিগুণ করা হলে গ্যাসটির মোট গতিশক্তি দ্বিগুণ হবে। তো আগে আমি প্রথমবার হচ্ছে গতিশক্তিটা বের করি। তো গতিশক্তির ফর্মুলা কি জানি আমরা? হ্যাঁ, এটা দিয়ে এরা দেখাইছে, তোমাদের আগে আমি দেখাবো। গতিশক্তি শুরুতে প্রথম ক্ষেত্রে হচ্ছে ইকে 1 ধরলাম। তো আমরা কি জানি বলতো? ইকে ইকুয়ালস টু 3/2 nRT, তাই না? 3/2 nRT, বুঝা গেছে? তো এখন তোমার nRT এটা দিয়েও তুমি করতে পারো। আবার আরেকটা কাজ তুমি করতে পারো, পিভি ইকুয়ালস টু nRT লেখা যায় না? পিভি ইকুয়ালস টু nRT লেখা যায়, তো তুমি সেটা দিয়েও করতে পারো। তো আমার মনে হয় এইটা দিয়ে করাই ভালো হবে। কেন ভালো হবে? কারণ তোমার এইখানে চাপ আর আয়তন নিয়ে কাজ করা আছে। এখানে কি বলা আছে? চাপ আর আয়তন নিয়ে কাজ করা আছে। তো এই জন্য চাপ আর আয়তন নিয়ে আমি যদি কাজ করি তাহলে 3/2 পিভি বসাবো আমি, ঠিক আছে? তো মান বসাও 3/2। আর চাপ কত পাইছিলাম মনে আছে? চাপ পাইছিলাম 2 ইন্টু 101325। এটা আগের কোশ্চেনে বের করে দেখাইছি। আর ভি তো আমরা বের করলাম 0.06 কত ছিল? 621। তাহলে কত আসে গতিশক্তি শুরুতে? 3/2 2 ইন্টু 101325 ইন্টু 0.0621 18876.85 এত জুল, ঠিক আছে? এখন দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি কে2 কি করছি আমি? জাস্ট 3/2 P2 V2। এখানে কি করা হয়েছে বলতো? এই পি আর ভি কি করা হয়েছে? চাপ ও আয়তন দ্বিগুণ করা হয়েছে, দুইটাই দ্বিগুণ করছি। তাহলে চাপও যদি দ্বিগুণ করি তারপরে 2p, আয়তনের দ্বিগুণ করলে 2v। তো মান বসাও, এখানে মান বসাইলে 3/2 2 ইন্টু চাপের মান 2 ইন্টু 101325 ইন্টু আয়তন হচ্ছে 2 ইন্টু 0.0621। এটা করলে দেখে বোঝা যাচ্ছে জাস্ট 4 গুণ হবে। এটা সহজ ছিল অনেক,
এত সহজ সহজ প্রশ্ন অ্যাড করা হয়েছে এটাতে, তোমাদের পারা উচিত। যাই হোক, তো এটা তুমি অনুপাত করে দেখবা। এরপরে তুমি যে কাজটা করবা আমি এই পাশে করে দিচ্ছি। এরপরে তোমরা দেখবা যে ek2/ek1 করে দেখবা। ek2/ek1 করলে এটা আসবে হচ্ছে 4 গুণ, ঠিক আছে? জাস্ট 4 গুণ আসবে। তো এটা একটু জাস্ট লিখে দিতে হবে যে না দ্বিগুণ না, এটা 4 গুণ হয়ে যায়। বুঝা গেছে? এইটুকুই তোমাদের কাজ। এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এটা কেন অ্যাড করা হয়েছে আমি তো বুঝতেছি না, এত সহজ প্রশ্ন। এইটা হচ্ছে তোমাদের খেলার একদম, যখন এটা সলভ করতে বসবে না তখন তুমি মজা পাবা যে এই চ্যাপ্টারের সৃজনশীলে আসল মজা এইটা। ওই জন্য আমি ভাবলাম আমি একটা করেই দিই, যে তোমাদের মনের যত প্রশ্ন আছে সব এই একটাতে সলভ হয়ে যাবে। ঠিক আছে, চলো। কুমিল্লা বোর্ড 2025। কোনো একদিন কক্সবাজারে হাইগ্রোমিটারে শুষ্ক ও আর্দ্র বাল্ব থার্মোমিটারের পাঠ যথাক্রমে এটা দেওয়া আছে, আর চট্টগ্রামে যথাক্রমে এটা দেওয়া আছে। তো এইটার আগে আমি একটু চাচ্ছি তোমাদের একটু জিনিস, একটা ছোট জিনিস আলোচনা করতে যাচ্ছি। আমি একটু আলোচনা করি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে শিশিরাঙ্কর আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টটা একটু দেখো। তো শিশিরাঙ্ক যেটা আমরা বের করি কিভাবে, যে ফর্মুলাটাতে বের করি না, শিশিরাঙ্ক এমন হচ্ছে কেন, না শিশিরাঙ্ক থিটা ইকুয়ালস টু θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। তো এই যে এটা তোমরা ইউজ করো, এইটার কোনটা কি এটা বুঝতে তোমাদের প্রচুর প্রবলেম হয়। তো চলো একটু তোমাদের এই কনসেপ্টটা আমি দেখাই, শিশিরাঙ্কের কনসেপ্ট। অনেকের প্রবলেম থাকে, এই জন্য কনসেপ্ট আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এইখানে আমি দুটো থার্মোমিটার নিছি। কি করছি? দুটো থার্মোমিটার দুই রকম হয়ে গেছে, সেম বানাই। দুইটা থার্মোমিটার নিছি। তো এটার আসলে কাজ কি? তো তুমি একটু নিজে চিন্তা করে দেখো তো, তোমার যখন গরম লাগে তুমি কি করো? গরম লাগলে সবচেয়ে ভালো আমাদের উপায় কি ঠান্ডা হওয়ার জন্য? এসি রুমে বসে থাকা। আচ্ছা, অনেকের হইতে পারে, বাট আমার মতো যারা গরিব, যাদের এসি নাই, আমরা কি করব? যাই আমরা গোসল করব, তাই না? গোসল করলে কি হয়? ঠান্ডা লাগে না? একটু বেটার লাগে। তো এই যে আমরা গায়ে পানি দিলে আমাদের একটু ঠান্ডা লাগে, তার মানে কি আমাদের মিন করতেছে বলতো? যে পরিবেশের যে তাপমাত্রা সেটা থেকে নর্মাল যে পানিটা আছে সেই পানিটা আমাদের জন্য একটু হলেও ঠান্ডা। তো সেই ঘটনাটাই এই জায়গায় ঘটে। কি হয় দেখো, তোমাদের এই যে দুইটা নাম সবসময় দেখবা, একটা হচ্ছে শুষ্ক আর হচ্ছে আর্দ্র। আমি এই জায়গায় দুটা কাজ করব। এইটাকে রাখবো শুষ্ক, এইটাকে রাখবো শুষ্ক, আর এইটাকে রাখবো হচ্ছে আর্দ্র। আর্দ্র মানে হচ্ছে ভেজা, আর্দ্র মানে ভেজা। তো তুমি একটু যদি প্রশ্নে খেয়াল করো যে এই শুষ্ক যেটা ছিল, যেটা শুষ্ক ছিল সেটার তাপমাত্রা কত দেখো তো এই প্রশ্নে। শুষ্ক যেটাতে পানি নাই, একদম শুকনা, 28.5। কিন্তু যেটা আর্দ্র, যেটা ভেজা, সেটার তাপমাত্রা কিন্তু কম। কেন কম? এটা তোমাদের একটু আগে আমি বলছি। কারণ এইটাকে আমি একটা পানির কোনো কিছুর সাথে অ্যাড করতেছি। এটা হচ্ছে ধরে নাও পানি, এইটার সাথে কিছু একটা দিয়ে, এটা কি দিয়ে অ্যাড করা হয়? তোমাদের ওই যে কাপড় দিয়ে অ্যাড করা হয়। এটা অনেক সময় কাপড় দিয়ে অ্যাড করা হয়, বা কাপড় বা হচ্ছে এমন কিছু যেগুলো পানি শোষণ করতে পারে। তো এইটা যখন করা হবে তুমি নিজেই চিন্তা করে দেখো তো, এটাতে কি পানি আছে? অবশ্যই। তাহলে পানি যদি থাকে এই থার্মোমিটার অবশ্যই কি হবে? এইটার যা টেম্পারেচার হবে এটা সবসময় তার চেয়ে কম হবে, সবসময় কি হবে? কম হবে। তো এই যে যেটা বেশি সেটাকে ধরা হয় কি θ1, শুষ্ক যেটা সেটা হচ্ছে θ1, আর যেটা ভেজা সেটা হচ্ছে θ2। বোঝা গেছে? শিশিরাঙ্ক কেমনে বের করা হয় বুঝতে পারছো? এখন তুমি নিজেই বের করতে পারবা শিশিরাঙ্ক। এখন তুমি জাস্ট এখানে যদি বসাও তাহলেই তোমার শিশিরাঙ্ক চলে আসবে। এই থিটাটা এটা কিসে? θ1 তাপমাত্রায়, এটা তোমার বলাই থাকবে। ঠিক আছে, θ1 তাপমাত্রায় এটা তোমার বলাই থাকবে প্রশ্নে, এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। এটা মুখস্থ করতে হবে না, এটা বিশাল বড় একটা চার্ট আছে, এটা মুখস্থ করতে হবে না। বাট এখানে তুমি জের মান বসাইলেই তখন তুমি শিশিরাঙ্কটা পেয়ে যাবে। এটা ছিল হচ্ছে শিশিরাঙ্কের কনসেপ্ট। এখন আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টটা কেমন দেখো। আপেক্ষিক আর্দ্রতার আমি খুব ছোট্ট করে সংক্ষেপে বুঝাই দিচ্ছি এখানে, কারণ তোমার সৃজনশীল আমি যখন সলভ করাই দিব, যদি তোমাকে আমি আগেই কনসেপ্টটা বুঝাইতে পারি সৃজনশীল, তখন তুমি নিজেই সলভ করতে পারবা, বা একটা আমি করে দিলে বাকিগুলা তুমি নিজেই সলভ করতে পারবা। কনসেপ্টটা বোঝা ইম্পর্টেন্ট এখানে। ঠিক আছে, তো শিশিরাঙ্ক, আচ্ছা আপেক্ষিক আর্দ্রতার আগে
আমি তোমাদের একটু যদি বলি যে শিশির কখন পড়ে, একটা রুম নিয়ে তোমাদের বুঝাই। এইটা একটা ঘর, এইটা একটা ঘর, ঠিক আছে? তো আমার এই ঘরের মধ্যে এখন ধরে নাও কিছু একটা মান, আমি ছোট মানগুলো নেই তোমাদের দেখাচ্ছি। এই ঘরের মধ্যে পানি ধারণ ক্ষমতা, এই ঘরের মধ্যে পানি ধারণ ক্ষমতা হচ্ছে 2 মিটার কিউব ধরে নাও, ঠিক আছে? আনুমানিক ধরে নাও, এত বড় তো না, মনে করো একটা বড় ঘর, সেটার পানি ধারণ ক্ষমতা হচ্ছে 2 মিটার কিউব। তো এখন তার মানে জলীয় বাষ্প আর কি, বাতাসে পানির পরিমাণ সর্বোচ্চ এত হইতে পারে। তো সেইখানে যদি 1 মিটার কিউব থাকে, সেখানে যদি 1 মিটার কিউব থাকে, তাহলে কি কোনো সমস্যা আছে? এখানে থাকতে পারে 2 মিটার কিউব, সেখানে 1 মিটার কিউব যদি থাকে, কোনো প্রবলেম আছে? কোনো তো প্রবলেম নাই। এখন আমি যে কাজটা করতেছি, যে এইটা যদি হয় 3 মিটার কিউব, তাহলে কি হবে? 2 মিটার কিউব তার ধারণ ক্ষমতা, যদি 3 মিটার কিউব রাখি, তাহলে এক্সট্রা গুলা কি আর থাকতে পারবে? 2 মিটার কিউব থাকবে, বাকি এক্সট্রা যেটা আছে ওইটার বাতাসে থাকতে পারবে না, ওইটা শিশির হয়ে তখন পড়ে যাবে। আমার কথা বোঝা গেছে? এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। কিন্তু আমরা ম্যাথ করবো তার উল্টাটা। ম্যাথ কি করবো এখন একটু দেখো, খুব ভালো মতো এটা শুনবা, এটা হলে আশা করি তোমার আর কখনো প্রবলেম হবে না এইটা নিয়ে, ঠিক আছে? দেখো, একটু খাওয়া দাওয়া করি আমরা, চলো। যদিও না খেয়ে আসছি আমি এখনো। এইটা একটা মানুষ, যার ভর মনে করো যে এখন অনেক চিকন একটা মানুষ, তার হচ্ছে 40 কেজি ভর, তার ভর 40 কেজি। সে খাইতে পারে হচ্ছে, তার খাওয়ার অ্যাবিলিটি কত? 2 কেজি। তার খাবারের অ্যাবিলিটি কত? 2 কেজি। আরেকটা মানুষ, সে একটু মোটা কাটা, সে একটু মোটা, যদি মোটা হয়নি একটু মোটাই বানাই, ঠিক আছে? একটা মোটা মানুষই বানাই, এই যে এইরকম একটা মানুষ। এই মানুষটার তার নিজের ভর হচ্ছে 100 কেজি, তার নিজের ভর 100 কেজি। আর সে খাইতে পারে ধরে নাও 5 কেজি, 5 কেজি খাবার সে একসাথে খাইতে পারে ধরে নাও আর কি। তো এখন তুমি একটু সুনজর দাও, আমার কাছে ধরে নাও আমার কাছে খাবার আছে 3 কেজি, আমার 3 কেজি খাবার আছে, মনে করো রসমালাই আছে, ঠিক আছে? 3 কেজি। এখন সে খাইতে পারে 2 কেজি, এই চিকন মানুষটার এই খাইতে পারে 5 কেজি। তো এখন তোমাকে যদি আমি বলি এই খাবারটার রেসপেক্টে তুমি আমাকে উদাহরণ দাও যে কার অবস্থা কি হবে। তুমি যদি এই চিকন মানুষের কথা চিন্তা করো, তার পক্ষে কি এটা খাওয়া সম্ভব? তো তার হিসাবে খাবারের পরিমাণ অনেক বেশি, তাই না? এই চিকন মানুষটার হিসাবে খাবারের পরিমাণ অনেক বেশি। বাট এই মানুষটার ক্ষেত্রে, এই মানুষটার যদি রেসপেক্টে তুমি হিসাব করো, এই খাবার তার কাছে কিছুই না, কারণ সে খাইতে পারে 5 কেজি, আজ তো 3 কেজি, তার কাছে এটা কিছুই না। এখন এই কনসেপ্টটা আমরা আপেক্ষিক আদ্রতাতে কিভাবে কাজে লাগাবো, খুব সুন্দর মতো, খুব ভালো মতো দেখবা। এতক্ষণ যা গল্প করলাম সেটার আউটপুট তুমি এখন পাবা। দেখো, এই রুমটার ধারণ ক্ষমতা, সে ধারণ ক্ষমতা হচ্ছে 100, ধারণ ক্ষমতা 100, তাপমাত্রা হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস, ধারণ ক্ষমতা ধরে নাও 100 মিলিমিটার কিউব। আর এই রুমে আছে হচ্ছে পানির পরিমাণ হচ্ছে 60 মিলিমিটার কিউব। বুঝা গেছে কি হয়েছে? এখানে আছে 60 মিলিমিটার কিউব, আচ্ছা নিতে পারে হচ্ছে 100 মিলিমিটার কিউব, তাহলে এখন তো সমস্যা নাই। এখন আমি যে কাজটা করব, তাপমাত্রা আমি কমাবো। তাপমাত্রা কমাই আমি করলাম কি, 35 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে আসলাম। কিসে নিয়ে আসলাম? 35 ডিগ্রি সেলসিয়াসে। তো 35 ডিগ্রি সেলসিয়াস যদি নিয়ে আসি, তাহলে আসলে কি ঘটনা ঘটে? এইখানে ঘটনাটা উল্টা হয়। কি হয়? ধারণ ক্ষমতা কমে যায়। কি হয়? ধারণ ক্ষমতাই তার কমে যায়। বোঝা গেছে? তাপমাত্রা যদি আমি কমাই, তার ধারণ ক্ষমতাই কমে যায়, ঠিক আছে? তাহলে ধারণ ক্ষমতা কমে ধরে নাও হয়ে গেল 80 মিলিমিটার কিউব। আছে কত আমাদের? 60 মিলিমিটার কিউব। যা ছিল তাই আছে, বাট তাপমাত্রা কমাইলে কি হয়? ধারণ ক্ষমতাই তার কমে যায়। এরপরে আমি যে কাজটা করলাম, এরপরে তাপমাত্রা নিয়ে আসলাম 30 ডিগ্রি সেলসিয়াসে। তখন তার হয়ে গেল কি, তখন তার ধরে নাও ধারণ ক্ষমতা হয়ে গেল 60 মিলিমিটার কিউব। তাহলে কি হয়েছে? তাপমাত্রা কমাচ্ছে, তার ধারণ ক্ষমতাই কমে যাচ্ছে,
তার কি হচ্ছে, তার ধারণ ক্ষমতা কমে যাচ্ছে। এই অবস্থায় আসার পরে কি হয়েছে, স্যাচুরেটেড হয়ে গেছে। স্যাচুরেটেড মানে কি, যতটুকু তার বাতাসে যতটুকু পানি থাকতে পারতো ঠিক ততটুকুই আছে। এর চেয়ে এক ফোঁটা বেশি হলে এখন কি হবে, শিশির পড়া শুরু হবে। তারপরে যখনই আমি ধরে নাও তাপমাত্রা যখন নিয়ে আসছি আমি 29 ডিগ্রি সেলসিয়াসে, 29 ডিগ্রি সেলসিয়াসে, তখন ধারণ ক্ষমতা কমে হয়ে গেছে ধরে নাও কত, 55 মিটার কিউব, কিন্তু মিলিমিটার কিউব, কিন্তু আছে কত, ছিল তো 60। তাহলে কি হবে, এই বাকি 5 হচ্ছে তার কি হবে, বাকি 5 এইটা শিশির আকারে পড়ে যাবে। এখন আপেক্ষিক আর্দ্রতার কনসেপ্টটা এখানে কিভাবে কাজে লাগবো খুব সুন্দর মতো দেখবা। এই যে খাবার গল্প করলাম না, এই 10 কেজি রসমালাই কারোর জন্য অনেক বেশি, কারোর জন্য কিছুই না। কার উপর ডিপেন্ড করতেছে, তার ধারণ ক্ষমতার উপরে ডিপেন্ড করতেছে। যে তার ধারণ ক্ষমতা 2 কেজির জন্য সে 3 কেজি আসলে খাইতে পারবে না, তার দ্বারা সম্ভব না। কিন্তু যার ধারণ ক্ষমতা 5 কেজি, তার কাছে 3 কেজি রসমালাই কিছুই না। এই ঘটনাটা এখানে ঘটছে। এই জায়গায় আমরা এখানে যখন দেখছিলাম ফার্স্ট কেস, এই ফার্স্ট কেসে কি দেখছিলাম, যে তার ধারণ ক্ষমতা যখন 100 ছিল, এই 60 তার কাছে কোনো ব্যাপারই না। কিন্তু ধারণ ক্ষমতা যখন কমে হয়ে গেছে 55, তখন তো 60 মিলিমিটার তার কাছে বেশি। বোঝা গেছে কেন, কিভাবে এই ঘটনাটা ঘটে। আর এই যে যখন এই স্যাচুরেটেড হয়, এইটাকে বলা হয়, এইটা হচ্ছে শিশিরাঙ্ক। বোঝা গেছে, যখন এই সমান হয়ে যায়, যার পর থেকে যেই তাপমাত্রার পর থেকে কি হয়, শিশির পড়া শুরু হয়, এটাই হচ্ছে শিশিরাঙ্ক। বোঝা গেছে, আমি চেষ্টা করছি কনসেপ্টটা জাস্ট ওভারভিউ করার। ঠিক আছে, ডিটেলসে বললে আমার এই শিশিরাঙ্ক পড়াইতেই তোমাদের 1 থেকে 1.5 ঘন্টা আমার লাগবে যদি ডিটেলসে পড়াইতে চাই। বাট আমরা কি করতেছি, জাস্ট ওভারভিউ দিচ্ছি, আশা করি তোমাদের একটু হলেও দেখা আছে। আর যদি দেখা না থাকে, এইটা দিয়ে মোটামুটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টেম্পারেচার এই কমার ফলে আসলে কি হয়, পানির পরিমাণ তো ঠিকই আছে, ওইখানে পানির পরিমাণ, পানি তো আর কোথাও চলে যাচ্ছে না, পানি ঠিকই ছিল, বাট তার ধারণ ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। ঠিক আছে, তো চলো এখন আমরা সৃজনশীল করতে পারবো ইনশাল্লাহ। চলো, অনেক কথা বলে ফেলছি। তাহলে হাইগ্রোমিটারে দুইটা দেওয়া আছে, এটা দেওয়া আছে কোথাকার জন্য, কক্সবাজারের জন্য। চট্টগ্রামের জন্য আবার সেম ভাবে এরকম দুইটা দেওয়া আছে। ঠিক আছে, হ্যাঁ চট্টগ্রামের জন্য দেওয়া আছে। আর কক্সবাজারে ও চট্টগ্রামে বায়ুর তাপমাত্রার গ্লেসারের ধ্রুবক, আচ্ছা কক্সবাজারে দেওয়া আছে 1.66 জি এর মান, চট্টগ্রামের জন্য দেওয়া আছে এইটা। বিশাল বড় একটা সৃজনশীল এইটা। গ নাম্বার ছোট, বলছে চট্টগ্রামে শিশিরাঙ্ক নির্ণয় করো। চট্টগ্রামে শিশিরাঙ্ক, চট্টগ্রামে যদি শিশিরাঙ্ক বের করতে চাই, থেটা ইকুয়ালস টু থেটা 1 মাইনাস জি ইন্টু থেটা 1 মাইনাস থেটা 2। থেটা 1টা কি, যেটা বড়, যেটা হচ্ছে শুকনো অবস্থায় ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে বড়। চট্টগ্রামের জন্য কি ছিল, 31.5, তাহলে বসাই 31.5 মাইনাস, চট্টগ্রামে গ্লেসারের ধ্রুবকটা কত, 1.62, এটা 31.5 মাইনাস কত, 21, এইটুকু করলে কত আসে, 31.5 মাইনাস 1.62 ইন্টু 31.5 মাইনাস 21, 14.49 এত ডিগ্রি সেলসিয়াস। গ নাম্বার জাস্ট এতটুকুই। ঠিক আছে, নর্মালি এই চ্যাপ্টার থেকে গ নাম্বার এরকম ছোট ছোটই আসে, গ নাম্বার আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা না। এখন চলো ঘ নাম্বারে। ঘ নাম্বারে, উক্ত দিনে কোথায় অধিকতর আরাম বোধ হবে গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। এইটা হচ্ছে ঝামেলার। কেন ঝামেলার, চলো এগুলো ম্যাথ কেমনে করতে হয় এটা তোমাদের একটু দেখাইতে হবে আগে। ঘতে যেটা আমার দরকার শুরুতে, সেটা হচ্ছে গ থেকে পাই, গ হতে পাই চট্টগ্রামের শিশিরাঙ্ক, চট্টগ্রামে শিশিরাঙ্ক, চট্টগ্রামের শিশিরাঙ্ক কত, 14.49 পাইছিলাম, 14.49।
14.49 ডিগ্রি সেলসিয়াস। এখন দেখো তোমার ম্যাথটা কি করতে হবে। চট্টগ্রামে আপেক্ষিক আর্দ্রতা তুমি যদি বের করতে চাও তাহলে আমি আগে লিখে দেই মানে কি করতে হবে তোমার। আপেক্ষিক আর্দ্রতা বের করতে বলছে না, কিছু কি বলছে না কি বলছে? আচ্ছা, কোথায় অধিক আরামবোধ হবে? তো অধিক আরামবোধ হবে কি হবে না এটা বের করার জন্য আমার কি করতে হবে, আমার আপেক্ষিক আর্দ্রতা বের করতে হবে। কেমনে বের করতে হয়? চট্টগ্রামে আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক আর্দ্রতা কত এটা দেখতে হবে। তো কেমনে বের করতে হয়? আর ইকুয়ালস টু ছোট এফ বাই এই যে বড় এফ ইন্টু 100%। তো এখানে ছোট এফ আর বড় এফ কোনটা কি বলতো? এটা কি মনে আছে? ছোট এফ হচ্ছে, বলে দিই, ছোট এফটা কি লিখে দেই যাতে আমার এখানে লিখতে না হয়। কি দিয়ে লিখবো খুঁজে পাচ্ছি না কিছু, এইটা দিয়ে লিখি। শিশিরাঙ্কে সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপ। আর বড় এফটা বায়ুর তাপমাত্রায়, ওই দিনের ওই জায়গায় বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ। ঠিক আছে, তাহলে তুমি কি কাজ করতেছো এখন? চট্টগ্রামের কাজ করতেছো না? তো চট্টগ্রামের জন্য তাইলে তোমার এফটা কি দরকার? এফটা হচ্ছে 14.49 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপটা কত সেটা তোমার বের করতে হবে। ঠিক আছে, আর এফ মানে কি ওই দিন ওই জায়গায় তাপমাত্রাটা কত, বায়ুর তাপমাত্রাটা কত, এটা কত বলতো? তো এইটা তোমাদের একটু প্রবলেম হইতে পারে, এটা মনে রাখবা। এই শুষ্ক বাল্বে যে তাপমাত্রাটা দেখাই তোমাদের আমি কনসেপ্টে বলে আসছি, শুষ্কটা কি করে? বায়ুর তাপমাত্রা মাপে, নর্মাল একদম তাপমাত্রাটা মাপে, আর আর্দ্রতা পানির সাথে যুক্ত থাকে। তাহলে শুষ্ক অবস্থায় যেটা মাপে সেইটাই হচ্ছে বায়ুর তাপমাত্রা। ঠিক আছে, তাহলে এই 31.5 এটাই হচ্ছে চট্টগ্রামের জন্য বায়ুর তাপমাত্রা। মনে থাকবে, এখানে কিন্তু আলাদা করে কোথাও বলা নাই, তোমার এটা বুঝে নিতে হবে যে শুষ্ক বাল্বে যেটা তাপমাত্রা ওইটাই হচ্ছে বায়ুর তাপমাত্রা। ওই জন্য বললাম একটা সৃজনশীলে সব দেওয়া আছে, একটা করলেই তুমি সব পারবা এই টাইপের। ঠিক আছে, তো কেমনে করবো এখন দেখো। তো তোমার 14.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি লাগবে? সম্পৃক্ত বাষ্পচাপ। কিন্তু দেওয়া আছে কত কত, দেওয়া আছে 14তে আর 16তে দেওয়া আছে। 14তে দেওয়া আছে কত? 14তে দেওয়া আছে 11.99, আর হ্যাঁ 16তে দেওয়া আছে এই যে এইটা। তাহলে এখন তুমি বলো তো কেমনে করবা? দেখো এটাকে খাতায় তুলে নিবা, আমি তুলে নিলাম না, যে 14 ডিগ্রিতে এত 16 ডিগ্রিতে এত, এটা খাতায় একটু তুলে নিবা, তাহলে তোমার নিজেরই সুবিধা হবে ক্যালকুলেশন করতে। এরপরে তুমি যে কাজটা করবা 16 মাইনাস 14 তাহলে কত হয়, বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য সম্পৃক্ত বাষ্পচাপের পার্থক্য। অনেক বড় করে লিখলাম, তোমরা খাতায় আরো ছোট করে লিখতে পারো। ঠিক আছে, কেন এটা লিখলাম দেখো, এখন ডিটেলসে বলতেছি। তোমার দরকার কি 14.49, ডিরেক্ট কি 14.49 দেওয়া আছে? যদি দেওয়া না থাকে তোমার কি করতে হবে, এই 14.49 এর কাছাকাছি দুইটা মান নিতে হবে, একটা তার চেয়ে কম একটা তার চেয়ে বেশি। ঠিক আছে, সবসময় এরকমই নর্মালি দেওয়া থাকে, আর যদি একদমই নাই থাকে সেটা আলাদা, আমি বলতেছি পরে। তাহলে কাছাকাছি দুইটা মান আমি নিছি, একটা একটু কম একটা একটু বেশি, 14 আর 16 আমার দেওয়া আছে। ঠিক আছে, আমি 14টা জানি, বাট বাকি 0.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য তোমার বের করতে হবে, ওইটার জন্যই আমি কাজটা করতেছি। তাহলে 16 মাইনাস 14 2 ডিগ্রি পার্থক্যের জন্য আমি কত পাচ্ছি, এটা 13.63 মাইনাস 11.99, তাহলে সম্ভবত আসে 1.64 আসে, তাই তো মনে হচ্ছে। 13.63 মাইনাস 11.99,
হ্যাঁ 1.64। তাহলে 2 ডিগ্রি পার্থক্যের জন্য আসলো এত, 2 ডিগ্রি পার্থক্যের জন্য এত আসলো। ঐকিক নিয়ম কি বলে? ঐকিক নিয়মে কি শিখছো? তাহলে অতএব 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য আমি লিখলাম না, তাহলে কত 1.64 ডিভাইডেড 2, এটা করলে কত আসবে? 0.82 সম্ভবত, হ্যাঁ 0.82, ঠিক আছে। একক কি দেওয়া আছে? মিলিমিটার পারদ না? হ্যাঁ। এখন তোমার কতটুকুর জন্য লাগবে বলো তো? তুমি 14 জন্য জানো, বাকি 0.49 এর জন্য তোমার দরকার না। তাহলে এরপরে তুমি কি করবা, যে 0.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য এটা পার্থক্য, এটা ইন্টু মানে ঐকিক নিয়মে যা করি আমরা আর কি, যে এটা ইন্টু 0.49। বলো বোঝা যাচ্ছে? তোমরা কি বুঝতে পারতেছো বলো তো? 0.4018 মিলিমিটার পারদ। এখন তুমি ইজিলি বের করতে পারবা যে 14.49 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ, সম্পৃক্ত বাষ্পচাপ কত হবে? ছোট এফ যেটা, এটা কত হবে? যে 14 ডিগ্রিতে কত, 14তে কত, 14তে হচ্ছে 11.99, এইটা 11.99 প্লাস সাথে 0.49 এর জন্য কত, এটা বের করলাম আমরা 0.4018, এটা যোগ করলে কত হয়? প্লাস 11.99, 12.3918 মিলিমিটার পারদ। বলো ক্লিয়ার হয়েছে? আশা করি এটুকু ক্লিয়ার হয়েছে। এটা ছোট এফের কেবল মান বের করলাম। এরপরে কি হবে? এরপরে আবার এফ মানে কি? ওই স্থানের বায়ুর তাপমাত্রায়, বায়ুর তাপমাত্রায় কত? 31.5। তোমার কি 31.5 এক্সাক্ট ভ্যালু দেওয়া আছে? না, তোমার দেওয়া আছে 30-এ দেওয়া আছে আর 32-এ দেওয়া আছে। সেম ভাবে আগের প্রসেসটা আবার আমি আরো একবার করে দেখাচ্ছি। 30-এর জন্য কত দেওয়া আছে? 30-এর জন্য মান দেওয়া আছে সম্ভবত এই যে এইটা, আর 32-এর জন্য মান দেওয়া আছে এই যে এইটা। হ্যাঁ ঠিক আছে, তাহলে তোমার আবার আগের মতোই করতে হবে, যে আলাদা কালার নিয়ে দেখাচ্ছি। 32 মাইনাস 30 বা 2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার্থক্যের জন্য জলীয় বাষ্পের চাপের পার্থক্য, এটা আমি লিখলাম না, আগেরটাতে লিখছি, ঠিক আছে, একটু আলসামি করলাম। কত 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 ছিল? 35.66, 31.83। কত আসে এটা? 35.66 মাইনাস 31.83, 3.83 এমন আসলো। ও আচ্ছা ঠিকই আছে, 3.83, ঠিক আছে। তাহলে অতএব 1 ডিগ্রির জন্য কত? এইটা ডিভাইডেড 2। অতএব তোমার কতর জন্য লাগবে বলো তো? 31.5 না? তাহলে 30-এর তুমি জানো, 31.5-এর জন্য তাহলে কি করতে হবে? 1.5 এর জন্য বের করতে হবে। অতএব 1.5 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্যের জন্য 3.83 নিচে 2, এইটা 1.5, তাহলে কত আসে? ভাগ 2 ইন্টু 1.5, 2.8725। এইগুলো মানে একটু পুরাটাই লিখবা, ঠিক আছে, 2 ঘর করে না নিয়ে পুরাটাই লিখবা, একটু কম বেশির জন্য অনেক বড় মান চেঞ্জ হয়ে যাবে পরে। তাহলে এখন তুমি দেখো, যদি করতে চাও যে 31.5-এর জন্য এখন বের করতে পারবা এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। 30-এর জন্য কত? 30-এর জন্য আমি বের করছিলাম হচ্ছে 31.83 দেওয়া ছিল এটা, প্লাস বাকি 1.5 এর জন্য কত? 2.8725, এটা করলে কত আসবে দেখো, প্লাস 31.83, তাহলে 34.7025 মিলিমিটার পারদ হয়েছে। এটা তাহলে হচ্ছে এই যে বড় এফ এর মান। তাহলে ছোট এফ এর মান বের হইছে, এই যে এখানে ছোট এফ এর মান পাইছি, এখানে বড় এফ এর মান পাইছি।
এই দুইটা যদি পাই এখন তাহলে আমি আর এর মান বের করতে পারবো। তাহলে আর ইকুয়ালস টু আমি তোমাদের আগে লিখে দিয়েছিলাম যার হচ্ছে ছোট এফ বাই বড় এফ ইন্টু 100%। ছোট এফ এর মান কত? সম্ভবত 12 দশমিক সামথিং ছিল, 12.3918, 12.3918। আর বড় এফ এর মান কত? বড় এফ এর মান হচ্ছে 34.7025, 34.7025 ইন্টু 100%। এটা কত আসবে? 12.3918 নিচে 34.7025 ইন্টু 100%, 35.71%। বোঝা গেছে? তাহলে এটা কার জন্য? এতক্ষণ ধরে কেবল ম্যাথের অর্ধেক হয়েছে, অর্ধেকও হয়নি এতক্ষণ ধরে, ঠিক আছে? এই পুরাটা মিলে কেবল ম্যাথের অর্ধেকই হয়নি। কেবল তুমি বের করলে কার জন্য? চট্টগ্রামের জন্য। সেম প্রসেসে তোমার কক্সবাজারের জন্য আবার বের করতে হবে, করে তো দুইটা তুলনা করতে হবে। এটা তো আমি আর করে দিব না, এটা কি করে দিব? এই কক্সবাজারের জন্য এইটা তোমরা নিজে করে নিজে করবা, ঠিক আছে? টেস্ট পেপার তো হাতে আছেই, ঠিক আছে? এটা নিজে করবা তোমরা, বুঝা গেছে? আচ্ছা, এখন কিছু কথা লিখে দিই যে দুইটার তুলনা করবা কিভাবে, দুইটার তুলনা করবা কিভাবে। দেখো, দুটার তুলনা কিভাবে করবা দেখো একটু। নর্মালি যেটা হয়, তোমরা বেশিরভাগ কোশ্চেনে নর্মালি দেখবে একটা 40 আর একটা 60 বা এরকম এরকম চলে আসছে। তো নর্মালি সাধারণত সাধারণত 4 আপেক্ষিক আর্দ্রতা কম সেটি ভালো, সেটি ভালো, ঠিক আছে? কিন্তু একটা এখানে কিন্তু আছে, কিন্তু আচ্ছা তোমাদের এইটাতে দিছে হচ্ছে 40 থেকে 50 এই বইয়ে, বাট আমার সময় তো আমি পড়ছি 40 থেকে 60। হুম, আচ্ছা করে দিই, সমস্যা নেই। তাহলে কখন এটা? যখন তোমার থাকবে হচ্ছে 40 থেকে মোটামুটি 50 বা 60-এর মতো, ঠিক আছে? আমি 60 পড়ছিলাম, বাট এই বইটাতে দেখতেছি 40। তারপরেও তোমাদের আমি জানাই দিব, ঠিক আছে? এই অপটিমামটা আমি জানাই দিব। দেখি নতুন বই কি আসছে, আমি দেখিনি তো, তোমাদের বইটাতে আমার দেখতে হবে নতুন বই কি আসছে। 40 থেকে যদি 50-এর মধ্যে থাকে বা এর আশেপাশে, তখন কি হবে? যেটার কম সেটাই হবে ভালো। এখন তার চেয়ে যদি কম হয়, এটা যদি কম হয়, এর চেয়ে কম হলে চেয়ে কম বা বেশি হলে যে মানটি এই রেঞ্জের কাছাকাছি সেটি ভালো হবে। বুঝতে পারছো? বলো, এটা কি বোঝা গেছে? এটার আনসার কত কত আসবে? আমি তো একটা বের করে দিলাম চট্টগ্রামের জন্য, তাই না? আরেকটা কত আসবে তোমাদের আমি একটু বলে দিই। কক্সবাজারের জন্য আসবে হচ্ছে 37.84। তো নর্মাল অবস্থায় কি মনে হচ্ছে যে চট্টগ্রামেরটা হচ্ছে কম, তাই না? চট্টগ্রামেরটা কম 35, আর তোমরা ক্যালকুলেট করে দেখবা
হচ্ছে কক্সবাজারটা একটু বেশি আসবে, 37 বা 38 আসবে এরকম। তো নর্মালি কি মনে হচ্ছে যে যেটা কম ওইটাই ভালো, কিন্তু এখানে তো একটা অপটিমাম আছে, 40 থেকে 50 হলে এটা বেশি একটু ভালো, বেশি আরামদায়ক ফিল হয়। কেন ফিল হয় তোমাদের আমি একটু বলি, যে আপেক্ষিক আর্দ্রতা আসলে কি, যে আমার কতটুকু হচ্ছে জলীয় বাষ্প আছে, তাই না? তো তোমার যদি জলীয় বাষ্প বেশি কম থাকে, বেশি কম থাকলে আবার সমস্যা, তুমি তখন তো তোমার আরাম বোধ করবা না। তোমার আরাম বোধ করার জন্য তোমার এইটার মধ্যে থাকলে তুমি একটু ভালো ফিল করতে পারবা। তাহলে ভালো ফিল করার জন্য এই যে যেটা এটার কাছাকাছি থাকবে, যদি এর বাইরে হয় দুইটাই, তাহলে যেটা এর কাছাকাছি থাকবে সেই মানটা তুমি নিবা। বোঝা গেছে? আশা করি আমি ক্লিয়ার করতে পারছি, বাট এটা খুবই কনসেপচুয়াল, আমি একবার ভুল করছিলাম এটা, ঠিক আছে? এই কোশ্চেনটা আমি ভুল করছিলাম, এই সেম টাইপের একটা কোশ্চেন আসছিল, আমি ভুল করছিলাম। তো এটা ভালো করে করবা, ঠিক আছে? চলো এরপর রাজশাহী ক্যাডেট কলেজের একটা প্রশ্ন। রাজশাহী ক্যাডেট কলেজের কি বলছে, একটি নির্দিষ্ট তাপমাত্রায় অক্সিজেন গ্যাস অণুর আরএমএস বেগ, অক্সিজেন গ্যাস অণুর আরএমএস বেগ দেওয়া আছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ঘনত্ব পরিবর্তন না করে গ্যাসটিকে এমন ভাবে শীতল করা হলো যাতে এর চাপ অর্ধেক হয়ে যায়। আচ্ছা, বলছে শীতল করার পর অক্সিজেন গ্যাসটি আরএমএস বেগ কত। তো এটা জানার আগে তুমি আমাকে বলো যে আরএমএস বেগ আসলে কি। সিআরএমএস এর ফর্মুলা তুমি কি শিখছো? এটা না? তুমি যে এইটা শিখে আসছো, এখানে তো বলছে ঘনত্ব আর চাপের কথা, তাহলে তোমার কি এটাতে হবে না? তোমরা আশা করি সবাই এটা শিখে আসছো। 3p/ρ এর ফর্মুলা এখানে কি দেওয়া আছে? থাকার কথা, থাকা উচিত, জানি না এখানে আছে নাকি। হ্যাঁ আছে, 3p/ρ। ঠিক আছে, 3p/ρ। তো যদি তোমার তাপমাত্রা আর আণবিক ভর নিয়ে কথা বলা থাকে তখন তুমি এই সূত্র দিয়ে ম্যাথ করবা, কিন্তু যদি তোমার চাপ আর ঘনত্ব নিয়ে কথা বলা থাকে, চাপ আর ঘনত্ব বলে, তখন কিন্তু এইটা দিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো তোমার এখানে কি বলছে বলতো, যে ঘনত্ব পরিবর্তন না করে, তার মানে এটা ফিক্সড, এটা ফিক্সড করা হলো, চাপ অর্ধেক হয়ে যায়। তাহলে তুমি কি করবে, এখানে ধরে নাও যে প্রথমে C1 CRMS1 হচ্ছে 3p1/ρ, আর C2 হচ্ছে 3p2/ρ, তাই না? এখন তুমি কি করবা, জাস্ট আরএমএস বেগটা বের করবা, C2 বের করবা, তাহলে C2/C1 ইকুয়ালস টু কি আসবে, C2/C1 ইকুয়ালস টু আসবে 3p2/ρ নিচে 3p1/ρ। তাহলে যেহেতু দুইটার উপরে রুট আছে, তাহলে পুরাটার উপরে আমরা রুট দিতে পারি, 3p2/ρ 3p1/ρ। রো রো 3 কেটে গেল, জাস্ট থাকে কি এখানে p2/p1। এখন কি করছে এখানে বলো তো, চাপ অর্ধেক করছে। চাপ অর্ধেক করা মানে কি, p1 যদি হয় p1 যদি হয় p, তাহলে p2 হবে p/2। তাহলে এখানে বসাও, p2টা কি হবে p/2 আর p1 হবে p, থাকলে কি থাকে 1/√2। p কেটে গেলে কি থাকে 1/2, সেটাকে কি লিখবো 1/√2। তাহলে এখন তুমি লিখতে পারবে এখান থেকে যে C2 হচ্ছে C1 এর নিচে √2। ঠিক আছে? তো C1 কত 11.2 কিলোমিটার পার সেকেন্ড। তুমি চাইলে এটা মিটার করে নিতে পারো, মিটার করে নিলে জাস্ট 11,200 আসবে, আর নিচে √2, 11,200 ভাগ √2, 7,919.6 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? এইটা হচ্ছে এই অক্সিজেনের আরএমএস পরবর্তী বেগ। বোঝা গেছে? তো এটা আমাদের গ নাম্বার শেষ। ঘ নাম্বারে কি বলছে দেখো তো, যে অক্সিজেন অণুর আরএমএস বেগ এবং 27°C তাপমাত্রায় নাইট্রোজেন অণুর আরএমএস বেগ সমান করতে হলে কি করতে হবে। বলছে কি করতে হবে, যে অক্সিজেন অণুর যে আরএমএস বেগ 27°C তাপমাত্রায় নাইট্রোজেনের আরএমএস বেগ যদি সমান করতে হয়, তাহলে কি করতে হবে। তাহলে দেখো খুব ভালো করে দেখবা ঘ নাম্বারটা।
27°C তাপমাত্রায় বলছে, যেহেতু যে 27°C তাপমাত্রায় নাইট্রোজেনের, বের করে নাও যে নাইট্রোজেনের আরএমএস বেগ কত, কত এটা আমি একটু বের করে নিচ্ছি, যেহেতু বলছে যে এটা সমান হইতে হবে। চলো মানগুলা বসাও। 38.314 টি। 27°C মানে কত? 27°C মানে হচ্ছে 300 কেলভিন। বসাও এখানে 300। নিচে যেটা ভুল হয়, এটাতে সবচেয়ে বেশি ভুল হয়, আমি অনেক স্টুডেন্টের ভুল দেখছি, জাস্ট একটা ভুল করে পুরা এই গ নাম্বার বা ঘ নাম্বারের মার্কস পুরা শেষ করে দেয়। কি ভুল করে? এম এর মানটা কি বলো তো দেখি, কমেন্টে তুমি একটু লেখো এম এর মানটা কি। এখানে আমি কত বসাবো, তুমি একটু কমেন্টে লেখো ভিডিও পজ করে। এখন আমি বলে দিই, এমটাকে বসাইতে হবে কেজিতে। এম অবশ্যই কিসে? কেজিতে বসাইতে হবে। যদি কেজি না করো তাহলে ভুল হয়ে যাবে। নাইট্রোজেনের নরমালি তুমি যদি 28 বসাও তাহলে তো হবে না, তার সাথে তোমার 10⁻³ করতে হবে। কারণ কি? 28 তো গ্রাম, এটা তার গ্রাম আণবিক ভর, 28 গ্রাম, তোমার তো কেজিতে নিতে হবে। এখন ঠিক আছে, এখন তোমার কত আসে দেখো, 3 × 8.314 × 300 × 10⁻³ এইটা হচ্ছে এটার মিটার পার সেকেন্ড। এটা নাইট্রোজেনের বেগ। এখন অক্সিজেনের বেগটা যদি এর সমান করতে চাই, অক্সিজেনের আরএমএস বেগটা এর সমান করতে চাই, কি করতে হবে একটু দেখো। পরের স্লাইডে আমরা যাই, যে অক্সিজেনের সিআরএমএস বেগ কত যদি বের করি, যে সিআরএমএস ইকুয়ালস টু 3RT/m। তো তুমি কি করতে পারবে এখানে বলো তো? এই আরএমএস বেগটা সমান, তুমি যা মান পাইছো না আগেরটা সমান, তোমার প্রশ্নই বলে দিছে যে এটার আরএমএস বেগটা নাইট্রোজেনের 27°C তাপমাত্রা আরএমএস বেগের সমান। তাহলে আমি যে কাজটা করতে পারবো, আর কি চেঞ্জ করতে পারবো? লাভ নাই। অক্সিজেনের কি এম চেঞ্জ করতে পারবো? তাহলে তো অক্সিজেনই থাকবে না। তাহলে কি চেঞ্জ করতে পারবো? জাস্ট টি চেঞ্জ করে আমি এটা সমান করতে পারি। ঠিক আছে, তাহলে আমার মান বের করতে হবে কিসের? টি এর। তাহলে এই সিআরএমএস এর বেগ আমি মান জানি, এটা বের করেছি কত? 516.95। এখানে বসাও 516.95 3RT/m। তাহলে স্কোয়ার করো এই পাশে, 516.95 স্কোয়ার 3RT/m। এখান থেকে যদি টি বের করি, টি ইকুয়ালস টু কি হবে? এমটার সাথে গুণ হবে আর 3rটা নিচে ভাগ হবে। 516.95 এটার উপরে স্কোয়ার ইন্টু এম, নিচে 3R। এখন একটা মান বসাই, 516.95 এর উপরে স্কোয়ার ইন্টু এম। এমটা কত অক্সিজেনের জন্য? শুধু 32। মাথা ফাটাবো তোমার শুধু 32 বসাইলে। 32 × 10⁻³ ডিভাইডেড 3R, 3 × 8.314 উপরে 516.95 স্কোয়ার ইন্টু 32 × 10⁻³ নিচে 3 × 8.314। হ্যাঁ, এইটার তাপমাত্রা করতে হবে 342.86 কেলভিন। এটা হবে তোমার আনসার। এটার যেটা প্রবলেম, যে প্রশ্ন দেখে অনেকেই তোমরা ঘ নম্বরে বুঝতেই পারবে আসলে করবো কি, এখানে করার কি আছে। তো তোমার এটা যদি সমান করতে হয় তাহলে অক্সিজেনের তাপমাত্রাটা এত করতে হবে, তাহলেই এটা সমান হবে। ঠিক আছে, এটা হচ্ছে এরকম করে আনসার হবে। বুঝতে পারছো? এটা ছিল রাজশাহী ক্যাডেট কলেজের প্রশ্ন। এরপরে দেখো নটরডেম কলেজের একটা প্রশ্ন অ্যাড করছি আমি। এখানে কি বলছে দেখো, 8 × 10⁻³ মিটার কিউব আয়তনের, এত আয়তনের, এটা দেওয়া আছে ভি, এত আয়তনের এবং 27°C তাপমাত্রার অক্সিজেন সিলিন্ডার হতে একজন মুমূর্ষু রোগীকে সিলিন্ডারে অক্সিজেনের চাপ এত, এবং এইটা হতে এইটাতে নেমে আসা পর্যন্ত স্থির তাপমাত্রায় অক্সিজেন দেওয়া হলো। মানে কি করা হয়েছে, একটা সিলিন্ডার আছে,
আমি একটু আঁকাই দেখাই, এটা তোমাদের মানে পরে একটু প্যাচ লাগতে পারে। এটা একটা মনে করো অক্সিজেনের সিলিন্ডার, ঠিক আছে? তো এই সিলিন্ডারের আয়তন হচ্ছে 8 × 10⁻³ মিটার কিউব, এটা হচ্ছে তার আয়তন। টেম্পারেচার হচ্ছে এটার 27°C, যেটাকে কেলভিনে নিলে 300 কেলভিন। বলছে এইটা খুলে যদি দেই, এটা যদি ধীরে ধীরে বের হয়ে যায় তাহলে কি হবে বলতো? এই সিলিন্ডারের চাপ কি ধীরে ধীরে কমবে না? তাহলে শুরুতে তার চাপ কত ছিল? শুরুতে ছিল হচ্ছে 200 কিলো প্যাসকেল। সৃজনশীলটাকে বোঝা ইম্পর্টেন্ট, তারপরে সলভ আমরা করতেছি। এখান থেকে হয়েছে কি 125 কিলো প্যাসকেল, এটা থেকে হয়েছে কি 125 কিলো প্যাসকেল। হ্যাঁ, প্রাথমিক অবস্থায় সিলিন্ডারের অক্সিজেন গ্যাসের মূল গড় বর্গবেগ কত ছিল নির্ণয় করো। তাহলে এটা যদি বের করতে চাই, এটা কি আহামরি কিছু ছিল? এটা তোমাদেরই পারা উচিত। যদিও এখন অক্সিজেনের আরএমএস বেগ যদি আমরা বের করতে চাই, সিআরএমএস কত আমি বাংলায় লিখলাম না, 3RT/m। তাহলে তোমার টি এর মান এখানে জানা, মানে আরএমএস বেগ বের করার জন্য জাস্ট কিচ্ছু লাগে না, শুধু টি এর মান দেওয়া থাকলেই আর কোন গ্যাসের জন্য বললেই আমরা বের করতে পারি, তাই না? তাহলে এখানে 3 × 8.314 ইন্টু টি এর মানটা কত 300, ওই যে উপরে লিখে রাখছি দেখো 300, নিচে এম এর মান হচ্ছে কত 32 × 10⁻³ এটা ভুল হলে তোমাদের খবর আছে। পরীক্ষায় দিয়ে আসার পরে যদি কেউ আমাকে বলো যে ভাই এইটা তো আমি ভুলে গেছি, তোমাদের খবর আছে। কারণ পরীক্ষার হলে কি হয়, এই যে কালকে আমাকে একজন বলতেছিল যে কি করছে, একটা আনসার বের করছে, জিএসটি এক্সাম ছিল গতকালকে, তো আমাকে বলতেছে যে ভাইয়া আমি সব ঠিকঠাক করছি, করার পরে আনসার আমার 7 বের হয়েছে, আমি ওই 7কে আবার 7 দ্বারা ভাগ করছি, করে 1 আনসার দিয়ে চলে আসছি। না এখন এইটা এখন কি বলবো বলো, এটা তাহলে আমি কি করব? এগুলা করা যাবে পরীক্ষার হলে? এইটা আমাদের আসলো গ নাম্বার, ঠিক আছে? যে প্রাথমিক অবস্থায় অক্সিজেনের মূল গড় বর্গবেগ পাইছি আমরা। হ্যাঁ ঠিক আছে। এরপরে আমাদের কি বলছে, ও ঘ নাম্বারে যাই। উদ্দীপকে রোগীর জন্য ব্যবহৃত অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করো। কি চাইছে? মোল সংখ্যা চাইছে। তো এইটা কেমনে বের করব দেখো। হ্যাঁ এখানে ঠিক আছে। তো কি করছে দেখো তো, শুরুতে তার আয়তন দেওয়া আছে, এই যে সিলিন্ডারটা আঁকাইছিলাম আমি, তো শুরুতে তার আয়তন দেওয়া আছে। এই সিলিন্ডার থেকে অক্সিজেন দেওয়ার পরে এটার আয়তন কত হবে বলতো? এই সিলিন্ডার থেকে অক্সিজেন যদি আমি বের করে দেই, তো সিলিন্ডার আয়তন কমে যাবে না অক্সিজেন বের করে দিলে? এটার সাথে কে কে একমত বলতো, যে যদি আমি এটা থেকে গ্যাস বের করে দেই তাহলে এটার আয়তন কমে যাবে সিলিন্ডারের? মাথা এটাই মাথায় বাড়ি দেবো তোমাদের, যে সিলিন্ডারে তুমি গ্যাস বের করো আর গ্যাস রাখো, সিলিন্ডার কি চুপসে যায় বা বড় হয় কখনো? এরকম হয় নাকি? সিলিন্ডার যা থাকে তাই, যা ছিল তাই থাকে। তাহলে এই সিলিন্ডারের এটার কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রা সরি আয়তন আগেও যা ছিল এখনো তাই থাকবে। কথা কি বোঝা গেছে? আচ্ছা বুঝলাম। আরেকটা কথা বলছে, তাপমাত্রা এখানে স্থির রাখা হয়েছে, স্থির তাপমাত্রায় কাজ করা হয়েছে। তাহলে শুরুতে তার 300 কেলভিন তাপমাত্রা ছিল, পরেও তার তাপমাত্রা থাকবে 300 কেলভিনই। তাহলে আর কি আছে? তার তো এখানে কিছুই দেখতেছি না, কিছু আছে আর না? আর কিছু নাই। জাস্ট তোমার কি করতে হবে দেখো এখানে, যে শুরুতে ক নাম্বার আমরা কি জানি বলতো, পিভি ইকুয়ালস টু এনআরটি, এটা জানি না। তো শুরুতে অক্সিজেনের মোল সংখ্যা কত ছিল এটা তুমি বের করতে পারবা না? পিভি/আরটি এন ইকুয়ালস টু আমরা বের করতে পারবো। আমার চাইছে কি অক্সিজেনের মোল সংখ্যা নির্ণয় করতে বলছে, যে কতটুকু ব্যবহার করছি আমরা। তাহলে শুরুতে অক্সিজেনের মোল সংখ্যা কত ছিল? শুরুতে ছিল হচ্ছে N1 ধরলাম। N1 মানে কত? শুরুতে তার চাপ ছিল হচ্ছে P1, আয়তন V/RT। এগুলাকে কেন 1 দিলাম না বোঝা গেছে? কারণ আয়তন শুরুতেও যা পরেও তাই, তাপমাত্রা শুরুতেও যা পরেও তাই। তাহলে P1 কত? 200 কিলো প্যাসকেল, কিলো মানে 200 × 10⁻³ আয়তন কত? 8 × 10⁻³ আর হচ্ছে 8.314, টি হচ্ছে 27°C, তাহলে 300 কেলভিন। তাহলে শুরুতে মোল সংখ্যা 200,
আমার আসলো 0.64 মোল, 0.64 মোল এটা আসলো আমার। ঠিক আছে, পরবর্তীতে হ্যাঁ পরে মূল সংখ্যা আমি শর্টকাটে লিখতেছি, বাংলা এত লিখতেছি না। জাস্ট এখানে কি হবে P2 V বাই আর টি। তাহলে P2 কত কত হয়েছে পরে 125, জাস্ট এখানে 125, বাকি সব ঠিকঠাক থাকবে। এটা কত আসে একটু দেখি, যে উপরে 125 শুধু, বাকি সবই ঠিকঠাক। এটা আসতেছে 0.4 মোল। তাহলে দেখো ওই সিলিন্ডার আমরা আসলে বের করলাম কি, আমরা আসলে বের করলাম যে সিলিন্ডারের শুরুতে কতটুকু চাপ ছিল ওই সিলিন্ডারের মধ্যে, সরি কত মোল অক্সিজেন ছিল, শুরুতে কত মোল অক্সিজেন ছিল এবং অক্সিজেন দেওয়ার পরে কত মোল অক্সিজেন হয়েছে। তাহলে কতটুকু দিছি, তাহলে অক্সিজেন কতটুকু দিছি, এটা হচ্ছে ডেল্টা এন পরিমাণ, কত N1 মাইনাস N2 করলে কত আসবে দেখো, বাদ দিলে 0.24 মোল। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের আনসার, আশা করি ঠিক আছে। হ্যাঁ 0.24 মোল বোঝা গেছে। এই ছিল ঘ নাম্বার, এটা খুবই সহজ একটা প্রশ্ন ছিল। তো দেখো তোমাদের এর আগে আমি আদর্শ গ্যাস সরি আধুনিক পদার্থবিজ্ঞানের ক্লাস রেকর্ড করলাম, তো ওইটাতে এনডিসির প্রশ্নটা ছিল অনেক বড়। তার আগে আবার তাপগতিবিদ্যার একটা হচ্ছে তোমাদের সলভ করে দিছি। তাপগতিবিদ্যাতেও অনেক ঝামেলার একটা প্রশ্ন দিছিল, তো নর্মালি যেগুলো প্রশ্ন হয় তার থেকে বাহিরে যে একটু প্রশ্ন করছিল। ঠিক আছে, তো এনডিসিতে কিন্তু এরকমই হয়, কোনো চ্যাপ্টার থেকে একটু কঠিন হয়, কোনো চ্যাপ্টার থেকে একটু সহজ হয়, কোনটা স্ট্যান্ডার্ড মেনটেন করা, এরকমই করা হয়। বাট এইগুলা কোশ্চেন কিছু কিছু কোশ্চেন থাকে অনেক সুন্দর, খুবই কনসেপচুয়াল কোশ্চেন। তো চলো আর কি আছে দেখা যাক। হ্যাঁ বগুড়ার কেউ আসো কি? আমি বগুড়াতে পড়াশোনা করছি, যদিও আমি আজিজুল হক কলেজের না, আমি হচ্ছে অন্য এক কলেজের, বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের। কিন্তু আজিজুল হক কলেজের পড়ার খুব ইচ্ছা ছিল আমার, যাই হোক হয়নি তখন। তো বগুড়ার কেউ থাকলে কমেন্ট করবা। এই প্রশ্নটা খুব ভালো একটা প্রশ্ন, আমার কাছে খুবই ভালো লাগছে এই প্রশ্নটা। দেখো এই জন্য আমি এটা অ্যাড করছি। 27°C তাপমাত্রায়, তাপমাত্রা ছিল কত 27°C তাপমাত্রা, 5 × 10⁵ প্যাসকেল চাপে একটি পাত্রে কিছু আদর্শ গ্যাস রাখা আছে। অপর একটি পাত্রে 127°C তাপমাত্রায় 1 × 10⁵ প্যাসকেল চাপে একই গ্যাস রাখা হলো, যার আয়তন পূর্বের পাত্রের 4 গুণ। তাহলে পূর্বেরটা V1 হলে পরেরটা 4V। পাত্র দুইটিকে বাল্ব সহ একটি সরু নলের মাধ্যমে যুক্ত করা হলো এবং সংযুক্তকারী বাল্ব খুলে দিয়ে পাত্র দুটির তাপমাত্রা অপরিবর্তিত রেখে চাপ সমান করার ব্যবস্থা করা হলো। উদ্দীপকে উল্লেখিত প্রথম গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড় বেগ দ্বিগুণ হবে। দেখো এইটা সৃজনশীল এক টাইপের, এখানে প্রশ্ন আরেক টাইপের হয়ে গেল না? চলো আমরা সলভ করি, সমস্যা নেই। গ নাম্বারটা সলভ করি। দেখো উদ্দীপকের প্রথম পাত্রে, এই যে প্রথম পাত্রে কি ছিল, 27°C তাপমাত্রায় 5 × 10⁵ প্যাসকেল চাপ ছিল। তো উদ্দীপকে উল্লেখিত প্রথম পাত্রের গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড় বেগ দ্বিগুণ হবে। কি চাইছে এখানে, গড় বেগ চাইছে, এটা বোঝার বিষয়। তো তোমাদের আমি দেখো অনেকে আছে তোমাদের যে গড় বেগের ফর্মুলাই হয়তো অনেকে জানো না। ঠিক আছে, আমারও নিজেরও এটা মুখস্থ থাকে না নর্মালি, কারণ গড় বেগ তো আসলে খুব বেশি আসে না পরীক্ষায়। কিন্তু এখানে একটা ট্রিক্স দিয়ে তুমি ইজিলি মনে রাখতে পারো যে গড় বেগেরও যে অনুপাত তোমার যেভাবে বের করতে হয়, ওই বর্গমূল গড় বর্গবেগের সেম, মানে আরএমএস বেগের ক্ষেত্রেও যা, এটার ক্ষেত্রেও তাই। কিভাবে মনে রাখবা, তোমাদের যদি আরএমএস বেগের কথা মনে থাকে, সি আরএমএস কত বলো তো, এটা যদি মনে থাকে কত, যে 3RT/m, তাহলে দুইটা যদি একই গ্যাসের জন্য হয় তাহলে কি হয়, C1/C2 = কি হয়, T1/T2। কারণ কি বলতো, এই 3R/m এগুলো কি কেটে চলে যায় না, সেম হবে এই গড় বেগের ক্ষেত্রেও। বোঝা গেছে, গড় বেগের ক্ষেত্রে যদি আমি সূত্র লিখে দিচ্ছি, আমি দেখে দেখে লিখে দিচ্ছি, আমি কিন্তু মুখস্থ না করে লিখে দিচ্ছি। মনে মনে ভাববা কার ক্লাস করতেছে এগুলা, ভাই নিজেই তো সূত্র মুখস্থ করতে পারে না। কই থেকে জানিয়ে দিলাম, এই প্রশ্নটা কোথায় ছিল, হ্যাঁ এই যে পাইছি। আচ্ছা এই যে সলিউশনে এরা পর্যন্ত করেনি,
সলিউশনে এরা যে সূত্রটা লিখে দিবে সেটাও করেনি। তোমরা গড়বেগের সূত্রটা একটু দেখবা, এখন আর বই খুঁজে আমার বের করতে ইচ্ছা করতেছে না, যাই হোক চলো করি। তাহলে তোমার কি করতে হবে, জাস্ট এটা মনে রাখতে হবে। তো গড়বেগের অনুপাত, গড়বেগের অনুপাত জাস্ট এটাতে করবা তাহলেই হবে, ঠিক আছে। তো গড়বেগ হচ্ছে সি এভারেজ লেখে, এখানে যেমন আরএমএস লেখা হয়, গড়বেগের ক্ষেত্রে জাস্ট সি এভারেজ লেখা হয়। তো জাস্ট তুমি কি করবা, সি এভারেজ 1 ডিভাইডেড সি এভারেজ 2, এখানে T1 বাই T2, ঠিক আছে। তাহলে কি বলছে, গ্যাসকে কত তাপমাত্রায় নেওয়া হলে গড়বেগ দ্বিগুণ হবে। তাহলে গড়বেগ যদি দ্বিগুণ করতে হয় তাহলে কি করতে হবে, এটাকে দ্বিগুণ যদি করতে চাই তাহলে উপরেরটা হইতে হবে হচ্ছে ধরে নাও সি, নিচেরটা হইতে হবে 2c। এরকম কেন হলে বোঝা গেছে যে যা ছিল তার গড়বেগ দ্বিগুণ করছি, তাহলে এইটাতে কেমন চেঞ্জ আসবে এটাই আমাদের বের করতে হবে। T2 বাই, তাহলে সি সি কেটে গেলে হয়ে যায় এখানে হাফ, এই পাশে T1 বাই T2 তার রুট ওভার, তাহলে দুই পাশে স্কোয়ার করো 1/4, এটা আসে হচ্ছে T1 বাই T2। তাহলে T2 ইকুয়ালস টু কত আসে, T2 ইকুয়ালস টু আসে হচ্ছে 4 T1। T1 কত ছিল, তার তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার মানে কত, এটা মানে হচ্ছে 300 কেলভিন, 300 কেলভিন। তাহলে এখানে বসাও, তাহলে 4 ইন্টু 300 কেলভিন, 4 ইন্টু 300 কেলভিন বসাইলে হয়ে যায় 1200 কেলভিন। বুঝা গেছে। এটাতে যেটা প্রবলেম হয়েছে অনেকের, সেটা হচ্ছে এই গড়বেগ দেখে অনেকে আর আনসার করেনি। আমি তো গড়বেগের ফর্মুলা জানি না, তোমার গড়বেগ বলুক তারপর হচ্ছে এই যে আরএমএস বেগ বলুক, যেটাই বলুক তোমার মেইনলি অনুপাতটা এটাই আসে, ঠিক আছে। এটা তোমার মনে রাখতে হবে, এই জন্য এটা আমি অ্যাড করছি এখানে। খ নাম্বার প্রশ্ন দেখো, এই প্রশ্নটা হচ্ছে ভালো, যে উদ্দীপকের অনুসারে বাল্ব খুলে দেওয়ার পর যে চাপ পাওয়া যায় তা উদ্দীপকে উল্লেখিত চাপ জয়ের গড় মানের সমান হবে নাকি। আমি একটু চিত্র আঁকাই তাহলে তুমি বুঝতে পারবা। এটা অনেকটা ওই যে পরিবেশ রসায়নের ম্যাথের মতো হয়েছে, পরিবেশ রসায়নে এই টাইপের ম্যাথ করছো তোমরা। দেখো দুইটা পাত্র এখানে, তো এটাকে ধরলাম আমি এ পাত্র, এটা হচ্ছে এ পাত্র, এটা হচ্ছে বি পাত্র, ঠিক আছে। এটা হচ্ছে এ পাত্র, এই পাত্রের তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, আর এই পাত্রের তাপমাত্রা হচ্ছে 127 ডিগ্রি সেলসিয়াস। এই পাত্রের হচ্ছে কি হ্যাঁ, এই পাত্রের ক্ষেত্রে 5 ইন্টু 10⁵ প্যাসকেল চাপ, আর এই পাত্রের ক্ষেত্রে হচ্ছে 1 ইন্টু 10⁵ প্যাসকেল চাপ। এখন আমি করছি কি, এই দুটার মধ্যে একটা সরু নল যুক্ত করছি, এই দুটার মধ্যে সরু নল যুক্ত করছি, ঠিক আছে। সরু নল যুক্ত করে দেওয়ার পরে আমি এখানে একটা মনে করো সুইচ টাইপের কিছু দিছি, ইচ্ছা মতো খুলতে পারবো লাগাইতে পারবো। এখন তোমার দেখো প্রশ্নটা পড়ে দেখো, এইটুকু তো ঠিক আছে, আমরা সবকিছু করছি। জাস্ট আরেকটা কথা, যে সরুর যদি এটার আয়তন যদি হয় ভি, এটার আয়তন হচ্ছে 4v, তাই না। এটার আয়তন যদি ভি হয় এটা হচ্ছে 4v, এই যে এখানে লেখা আছে। দ্বিতীয়টার আয়তন পূর্বের পাত্রের আয়তনের 4 গুণ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এখন তোমার ঘ নাম্বার বলছে কি, যে উদ্দীপক অনুসারে বাল্ব খুলে দেওয়ার পর যে চাপ পাওয়া যায়, তাহলে বাল্ব যদি খুলে দেই তাহলে চাপের পরিমাণ কত হবে এইটাই আমার বের করতে হবে, ঠিক আছে। তো এই টাইপের প্রশ্ন তোমরা পরিবেশ রসায়নে বেশি করছো, মানে তোমাদের আদর্শ গ্যাসে এই টাইপের প্রশ্ন আসলে আমিও দেখিনি যে এই টাইপের নরমালি প্রশ্ন আসে, ঠিক আছে। আর প্রশ্নটা কিন্তু একদমই ইজি, খুবই ইজি একটা প্রশ্ন। তো চলো আমরা দেখি করতে পারি নাকি। তো দেখো কেমনে কি করবা, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে। এখানে এটা কয়েকটা ভাবে এটা করা যায়। তো যেহেতু এইটা তাপমাত্রা নিয়ে কিছু বলছে এখানে, কারণ তাপমাত্রা তো এখানে একটা ব্যাপার আছে। হ্যাঁ তাই তো বলি, এইখানে দেখো খুবই একটু ঝামেলা আছে। তোমরা যেটা পরিবেশ রসায়নে করছো সেরকম ডিরেক্ট এটা হবে না। দেখো কি হবে একটু ভালো করে দেখো।
তো দুইটা পাত্রের আমরা যদি আলাদা করে মোল সংখ্যা নিয়ে কাজ করি তাহলে দেখো তো কি হবে। প্রথম পাত্রের শুরুতে যে আমরা এখনো কিছুই করিনি, এই দুটাকে একসাথে করিনি, তখন কি হবে, প্রথম পাত্রে মোল সংখ্যা P1 V1 ডিভাইডেড আর T1, আর দ্বিতীয় পাত্রের মোল সংখ্যা N2 কত, P2 V2 ডিভাইডেড আর T2। ঠিক আছে, এখন আমি যদি এই কর্কটা খুলে দেই, এই বাল্বটা খুলে দেই, তাহলে দুইটা মিক্সড হয়ে যাবে। মিক্সড হলে কি হওয়া উচিত বলতো? মিক্সড হলে শুধুমাত্র এটা বলছে যে তাপমাত্রা অপরিবর্তিত রেখে, এটাই সবচেয়ে ঝামেলা, যে তাপমাত্রাটা অপরিবর্তিত রাখতে হবে। যদি অপরিবর্তিত না রাখতো, যদি বলতো যে তাপমাত্রাও চেঞ্জ হবে বা এরকম কিছু একটা বলতো, বা দুইটার তাপমাত্রা যদি সেম দিত, সেম দিলে কি হইতো, তোমরা ওই যে পরিবেশ রসায়নে যে ম্যাথটা করে আসছো ওই টাইপের হইতো। বাট এখানে একটা কিন্তু আছে, তাপমাত্রা দুইটা যা ছিল তাই থাকবে, মানে এই পাত্রের তাপমাত্রা 87 থাকবে, এই পাত্রের তাপমাত্রা 187 থাকবে। কেমনে, চলো দেখি। আমাকে এখন তুমি বলো, এটা যদি আমি খুলে দেই, এই দুটার জাস্ট গ্যাসগুলো মিক্সড হবে, গ্যাসের পরিমাণ কি কম বেশি হবে? ধরে নাও এটাতে আছে 1 মোল, এটাতে আছে ধরে নাও 3 মোল, তাহলে পুরাটা মিলে তো 4ই হবে। খুলে দাও আর লাগাই দাও, 4ই তো থাকবে টোটাল, তাই না? তাহলে টোটাল মোট মোল সংখ্যা n ইকুয়ালস টু কি হবে, n1 প্লাস n2, তাই না? এটা হবে মোট মোল সংখ্যা। এখন মোট মোল সংখ্যা তো আমি পাইলাম যে এটা n1 আর এটা হচ্ছে n2, এই যে এখান থেকে পাইলাম। এখন পরবর্তী ক্ষেত্রে কি হবে, এইটা একটু ভালো করে দেখার বিষয় আছে। ঠিক আছে, তো এই প্রশ্নটা একটু ভালোই ঝামেলার, মানে তোমরা কেমনে কি, মানে যারা এখানে আজিজুল হক কলেজের যারা আসো, তোমরা টেস্ট পরীক্ষা এটা কেমনে আনসার করছিলা তোমরা একটু জানাবা। আমি তো সলভ করে দিচ্ছি, বাট তোমরা কেমনে আনসার করছিলে এটা একটু জানাবা। ঠিক আছে, কারণ এই প্রশ্নটা ভালোই ঝামেলা একটা প্রশ্ন। তো দেখো কি করতে হবে, জাস্ট তোমার ধরে নিতে হবে এইটাকে, ওই যে তোমরা হচ্ছে, আচ্ছা আমি লিখে দিচ্ছি, তাহলে এটা মোট মোল সংখ্যা শুরুতে যা ছিল, খুলে দেওয়ার পরে মিশ্রণের পরেও মূল সংখ্যা কি একই হবে না? পরের মূল সংখ্যা, মিশ্রণের পরের মূল সংখ্যা যদি NF হয়, তাহলে এইটা ধরলাম হচ্ছে n1 প্রাইম প্লাস n2 প্রাইম। দেখো তো দুইটাই কি সেম হওয়ার কথা না? আসলেই তো সেম হওয়ার কথা। কারণ কি, আমার তো এই দিক থেকে কোনো গ্যাস আমি বেরো করিনি, কোনো গ্যাস ঢুকাইও নি, তাহলে চেঞ্জ আসলে কোথায়? এইটাই এখন দেখো। তাহলে শর্ত মতে কি হওয়া উচিত? শর্ত মতে হওয়া উচিত যে এই যে ফাইনাল যেটা আছে, ফাইনাল মোল সংখ্যা আর আগের মোল সংখ্যা সমান হওয়া উচিত। এই ফাইনাল মোল সংখ্যার মধ্যে কি আছে, পরে এই n1 এর মোল সংখ্যা n2 এর মোল সংখ্যা, কখন? দুইটা মিক্সড করার পর। আর n হচ্ছে মিক্সড করার আগে দুইটার মোল সংখ্যা। ঠিক আছে, তো মিক্সড করার পরে দুইটার কি হয়েছে, চাপ দুইটার কিন্তু সেম হয়ে গেছে। মানে আমি যদি লিখি এইভাবে যে P V1 বাই RT1 প্লাস P V2 বাই RT2, এটা আমি কি লিখলাম? তোমাদের মাথা ঘুরে যাচ্ছে না যে কি হচ্ছে এখানে? পরেরটা লিখি তোমার আরো মাথা ঘুরে যাবে। দেখো P1 V1 বাই RT1 প্লাস P2 V2 বাই RT2, আরো মাথা ঘুরে যাচ্ছে না? এইসব কি হচ্ছে দেখো, আমি একটু ঠান্ডা মাথায় বুঝাই দিই তোমাদের, একটু মাথা ঠান্ডা করে দেখো। এইটা হচ্ছে মিশ্রণের পরে, জাস্ট তাদের কি হয়েছে, মিশ্রণের পরে এটার তাপমাত্রা শুরুতে 27 ছিল, পরেও 87 আছে। এটার আয়তন V ছিল, V আছে। এটার মিশ্রণের পূর্বে 127 ডিগ্রি ছিল, পরেও 127 ডিগ্রি আছে। মিশ্রণের পরে এটা পূর্বে ছিল 4V, পরেও আছে 4V আছে। জাস্ট চেঞ্জ হয়েছে কি, এটার চাপ ছিল 5 × 10⁵ প্যাসকেল, আর এটা ছিল 1 × 10⁵ প্যাসকেল। জাস্ট কি হয়েছে এখান থেকে, জাস্ট চাপটা চেঞ্জ হয়েছে, বাকি সবকিছু স্থির আছে। এখানে প্রশ্ন তাই বলছে। ঠিক আছে, কারণ এই যে বলে দিছে তাপমাত্রা অপরিবর্তিত। এখন তাহলে দেখো, এই জন্যই ম্যাথটা এত ঝামেলার। আমি কি করছি এখানে, যে আগের ক্ষেত্রে এটা তো ঠিক আছে, এটুকু আমরা বের করছি, পরে জাস্ট কি করছি যে এইগুলা সেম রাখছি। দেখো
এটার V1 ছিল T1 ছিল, V1 ছিল T1 ছিল, জাস্ট P1 ছিল কিন্তু এখন হয়ে গেছে P, কারণ পুরোটা চাপ এখন সেম হয়ে গেছে। আর এটার ক্ষেত্রে কি হয়েছে দেখো, P2 V2 T2 ছিল, তাহলে V2 T2 সেম, জাস্ট পুরোটা চাপ হচ্ছে P। তাহলে এই দুটো থেকে কি কমন যায়, P বাই R কমন যায়, ভিতরে থাকে কি V1 বাই T1 প্লাস এটা হচ্ছে V2 বাই T2। এটা থেকে কিছু কমন যায়, শুধুমাত্র 1 বাই R কমন যায়, নাও কমন নাও। আর এখানে ভেতরে কি থাকে P1 V1 বাই T1 প্লাস P2 V2 বাই T2। দুই পাশ থেকে এই আর চলে যায়, এখান থেকে থাকে কি P। এখন দেখো আমি কি বলতে পারবো, V1 ইকুয়ালস টু V1 হচ্ছে V আর V2 হচ্ছে 4V। তোমাদের এটা আমি আগেই বলে আসছি, দেখো তো যে এখানে যেহেতু বলছিল পূর্বের পাত্রে 4 গুণ, এই জন্য এটা V হইলে এটা কি 4V, তাহলে এখানে বসায় দাও, তাহলে এটা V হইলে এটা 4V। এখন তুমি মানগুলো একটু ঠান্ডা মাথায় বসাও, তাহলে V1 মানে হচ্ছে V T1 প্লাস V2 মানে হচ্ছে 4V T2। এটা তো চলে গেছে, P1 থাকুক, V1 মানে হচ্ছে V নিচে T1, আর এটা হচ্ছে P2 ইন্টু 4V নিচে T2। এখন আমি একটা কাজ করব, এই পাশ থেকে V কমন নিয়ে আর এই পাশ থেকে V কমন নিয়ে বাদ দেওয়া যায় না, কারণ সবগুলাতেই কি আছে V আছে না। এই পাশ থেকে আমি V কমন নিব, একটু নিয়ে দেখাই তোমাদের, না হলে অনেকের প্রবলেম হতে পারে। তাহলে যদি কমন নেই তাহলে কি আসবে এখান থেকে PV, তাহলে 1 বাই T1 থাকবে, T1 এর মান কত, T1 হচ্ছে 300 কেলভিন আর T2 হচ্ছে 400 কেলভিন, 300 প্লাস 1 বাই 400। আর এখান থেকে আমি যদি মান বসাই, ভিটা তো কমন নিব, আচ্ছা এখানে একটা ভুল করছি, এখানে 4 বাই 400, ঠিক আছে এখানে আমি দেখাই, এটা ভালো করে দেখাই, এখানে তো 4 আছে একটা, আমি 4 তো রাখিনি, 4 বাই 400। এখানে ভি যদি কমন নেই তাহলে কি থাকে P1 কত দেওয়া ছিল 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 মেবি, হ্যাঁ 5 ইন্টু কত, একটা ঝামেলার প্রশ্ন দেখো, নিচে T1 কত 300 প্লাস P2 কত 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, আর ওই পাশে গেলাম না, তুমি টেস্ট পেপারে দেখো 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5, এখানে একটা জাস্ট পুরো আসছে, ভি তো কমন নিছি, T2 হচ্ছে 400, ঠিক আছে। তো এইটা যদি দেখো দুই পাশ থেকে ভি চলে যায়, এখান থেকে ক্যালকুলেট করলে পি কত আসে, এখান থেকে যদি ক্যালকুলেট করো পি কত আসবে দেখো, জাস্ট এটা আগে ক্যালকুলেট করে নাও, ডিভাইডেড বাই এটা করলেই হয়ে যাবে। আমি একটা একটা করে ক্যালকুলেট করি, 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিচে 300 প্লাস 4 ইন্টু 10 টু দি পাওয়ার 5 নিচে 400, এটা আসবে, এটাকে ভাগ করব হচ্ছে 1 বাই 300 প্লাস 4 বাই 400, আমার আসতেছে সম্ভবত 2 ইন্টু এরকম 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 এরকম আসে, হ্যাঁ একদম পারফেক্টলি হয়ে গেছে। তাহলে আমার মান আসে হচ্ছে 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5, 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল। তাহলে এইটা হচ্ছে মিশ্রিত গ্যাসের চাপ, এটা মিশ্রিত গ্যাসের চাপ, বোঝা গেছে, এটা হচ্ছে মিশ্রিত গ্যাসের চাপ। এখন দেখো তোমার বলছে যে এই মিশ্রিত গ্যাসের চাপ, আর ঘর নাম্বার একটু দেখো, এই মিশ্রিত গ্যাসের যে চাপ পাওয়া যাবে সেইটা কি ওই যে দুইটা চাপ ছিল তাদের কি গড় মানের সমান হবে নাকি, আবার কি করতে হবে গড় করতে হবে। তাহলে গড় চাপ কত, গড় চাপ এখন তুমি বের করো, গড় চাপ হলো পি এভারেজ P1 প্লাস P2 ডিভাইডেড 2, P1 কত 5 ইন্টু 10 টু দি পাওয়ার 5, P2 হচ্ছে 1 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ডিভাইডেড 2, তাহলে কত আসে, এটা করলে আসে দেখবা 3 ইন্টু 10 টু দি পাওয়ার 5, তাহলে কি সেম হয়েছে, সুতরাং সেম না, তার মানে পি আর হচ্ছে পি এভারেজ সেম না। এটা একটু বাংলা লিখে নিবা, আমি একদম হাঁপাই গেছি এটা করতে করতে, এটাতে আজকে টানা 3টা ক্লাস রেকর্ড করলাম তোমাদের জন্য, ঠিক আছে।
তো এরকমই একটু ভালোই প্যারা যাচ্ছে, কারণ অনেকগুলো চ্যাপ্টার এমনিতেই অনেক বেশি, তার মধ্যে আমার পার্ট সবচেয়ে বড়, অনেকগুলো ক্লাস আমার রেকর্ড করতে হবে, সম্ভবত 18 থেকে 20টা চ্যাপ্টার আমি রেকর্ড করবো ম্যাথ আর ফিজিক্স মিলে। তো অনেক হিউজ একটা প্রেশার আছে আমার উপরে। তো যাই হোক, তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারছো। এটা ছিল আজিজুল হক কলেজের প্রশ্ন। তো এটাই ছিল আমাদের লাস্ট প্রশ্ন আদর্শ গ্যাসের। তো ভালো করে পড়ো। আল্লাহ হাফিজ।